হ্যাঁ সনেট, তুমি শুরু করে দাও তাহলে। পার্টিসিপেন্টরা জয়েন করতে থাকো। আচ্ছা, ঠিক আছে ভাই। আমি তোমাকে কো হোস্ট করে দিই, দাঁড়াও। হোস্ট। হুম, ডান। তাহলে তুমি স্টার্ট করো, আমি রেকর্ডিংটা তো দিয়ে দিচ্ছি। একটু টাইম নিতেছে। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যালো? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। ফুল স্ক্রিন হয়েছে কি নাকি হচ্ছে ই হয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, বলো, বুঝিনি। ফুল স্ক্রিন হয়েছে কি? হ্যাঁ, ফুল স্ক্রিন হয়েছে। আচ্ছা। আচ্ছা। তো সালাম আলাইকুম সবাই। আমি হচ্ছে ভিডিওটা অন করে নিয়ে আমি তাহলে ডাইরেকশন করতে হয়তো সুবিধা হবে। আচ্ছা, সালাম আলাইকুম সবাই। আমি হচ্ছে ইন্ডিয়া মামুন সনেট। আমি ইউএস এর ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি আপাতত। আর কিছু এআই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। তো ওই জায়গা থেকে যে জিনিসগুলো শেখা হয়েছে ওখান থেকে হয় আসলে এআই ফার্স্ট সিস্টেম আর্কিটেকচারের যে জিনিসগুলো আমি শিখছি জানছি ওই জিনিসগুলো আসলে প্রেজেন্ট করবো আজকে। যেন হচ্ছে আপনারা যারা হচ্ছে এখানে পার্টিসিপেট করছেন, যেমন ভাইব কোডিং করতেছেন অথবা হচ্ছে টুকটাক ডেভেলপমেন্টের সাথে পরিচিত আছেন, যেন হচ্ছে অ্যাকচুয়াল এআই ফার্স্ট অ্যাপ্লিকেশন যেগুলো আছে, যেমন আমরা যদি মেজর কতগুলো অ্যাপ্লিকেশনের নাম বলি, লাভেবল আছে, তারপরে হচ্ছে গামা এআই আছে, তারপরে আমরা প্রাকৃতিক ইউজ করি এবং আরো অনেক অ্যাপ্লিকেশন ইউজ করি যেগুলো হচ্ছে মেইনলি এআই এর উপর বেস করে বানানো। তো অ্যাপ্লিকেশন গুলো কি আর্কিটেকচার কেমন, কিভাবে বিল্ড করে, এই জিনিসগুলো একটু শেয়ার করার চেষ্টা করবো, যেন হচ্ছে একদম প্রোডাকশন টু এন্টারপ্রাইজ লেভেল অ্যাপ্লিকেশন বিল্ডের একটা আইডিয়া বা ধারণা পেতে পারেন আর কি। সো প্রথমে আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ইনোভেশন যেটা
ইলিউশন দিয়ে শুরু করব আমি। সেটা হচ্ছে অনেকেই এইসব বলে যে হ্যাঁ আমি হচ্ছে একটা এআই অ্যাপ্লিকেশন বিল্ড করছি, আমি একটা SaaS অ্যাপ্লিকেশন বিল্ড করছি। কিন্তু মেইনলি যেটা হয় আসলে পেছনে হয়তো ওরা জাস্ট একটা র্যাপার ইউজ করে, যে একটা এপিআই কল করতেছে, এপিআই কল করে হচ্ছে দিন শেষে জেমিনাই, ওপেন এআই, তারপর হচ্ছে অন্যান্য যেই এলএলএম গুলো আছে ওগুলা থেকে এপিআই কল করে জাস্ট একটা রেজাল্ট দিয়ে দিতেছে। সো মেনলি অনেকেই, যেমন ধরা যাক যে আমি হচ্ছে একটা উম, কি বলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিল করছি। সো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যদি হচ্ছে জাস্ট জেমিনাই অথবা ওপেন এআই অথবা ক্লড থেকে জাস্ট রেজাল্ট এনে দিয়ে দেয়, সো এটা তো আসলে কোনো এন্টারপ্রাইজ লেভেলে কোনো অ্যাপ্লিকেশন হলো না বা মানুষের প্রয়োজনে আসলো না। সো সেই ক্ষেত্রে কি হয় জিনিসটা, আহ, সেক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপারগুলো যেটা হয়, যেমন টোকেন স্পাইরাল হয়। যেমন হচ্ছে আপনি এই যে অ্যাপ্লিকেশনটা বানাইলেন, সে হচ্ছে একটা ইউজার অনেক ধরনের কোয়েরি করতে পারে, কোয়েরি হচ্ছে টোকেন, যেহেতু আপনার কোনো টোকেন অপটিমাইজেশন নাই, সো হচ্ছে দিনের পর দিন টোকেন খরচ হইতেছে, আপনার জিনিসটা কস্টলি হয়ে যাইতেছে। আবার হচ্ছে এখানে কোনো সিকিউরিটির কোনো ব্যাপার নাই। তারপরে হচ্ছে ইউজার, আমার ইউজার কনটেক্সট জানে না। ধরেন আপনি হচ্ছে এখানে মেডিকেলের একটা অ্যাসিস্ট্যান্ট, আপনি এখানে বলতেছেন যে ইউএস এর পলিটিক্স এর কি কি খবর, সো হচ্ছে সেটাও দিতেছে। সো এইটা হচ্ছে একটা প্রপার বিল্ড হয় না কখনো একটা অ্যাপ্লিকেশনের। তো আমরা হচ্ছে এই ইলিউশন থেকে বেরিয়ে আসবো, বেরিয়ে আসা হচ্ছে আমরা অ্যাকচুয়াল সফটওয়্যার ডেভেলপমেন্টের যে আর্কিটেকচার আছে ওই আর্কিটেকচারের মধ্যে যদি আমরা সফটওয়্যার বিল্ড করি অথবা একটা সিস্টেম বিল্ড করি, তখন সেটা হচ্ছে আমাদের সোশ্যাল ইম্প্যাক্টটা ফেলবে আর কি তখন। তো ওই জায়গা থেকেই আজকে প্রেজেন্টেশন। আমি জিনিসটাকে একটু ইন্টারেক্টিভ করার জন্য আমি চাইবো হচ্ছে আহ, আজকে এখানে কারা আছে, কারা পার্টিসিপেন্ট, সে সম্পর্কে জাস্ট একটা আইডিয়া নিতে চাইবো আমি। মেনলি আমার আমি যদিও হচ্ছে টেকনিক্যাল পার্সন, এই প্রেজেন্টেশনে আমি কোনো হ্যান্ডস অন কোনো অ্যাক্টিভিটি রাখি নাই। জাস্ট হচ্ছে একটা কনসেপচুয়াল জিনিসটা অ্যাডাপ্ট করার জন্য যারা হচ্ছে ভাইব কোডিং করতেছে অথবা হচ্ছে অলরেডি সিস্টেম আর্কিটেকচার সম্পর্কে আইডিয়া আছে, তারা যেন অ্যাকচুয়ালি এআই ফার্স্ট আর্কিটেকচার সম্পর্কে জানতে পারে এবং হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলের একটা অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারে। ওই জায়গা থেকে আসলে প্রেজেন্টেশনটা করা। তো এখানে আমি যেই কনসেপ্টটা দেখাইতেছে ভাইব কোডিং এবং স্মার্ট কোডিং, দুইটা জিনিসটা আমি কখনোই আলাদা করতেছি না। আমি আমি বিশ্বাস করি যে ভাইব কোডার যারা আছে তারা হচ্ছে স্মার্টলি কোড করতে পারে, স্মার্টলি অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারে, যদি সে হচ্ছে সিস্টেম ডিজাইন, সিস্টেম আর্কিটেকচার সম্পর্কে প্রপার নলেজটা রাখে আর কি। তো আমি জাস্ট জানতে চাইবো যে আজকে এখানে যারা পার্টিসিপেন্ট আছে তারা আসলে আহ, তারা কি ধরনের, যে জাস্ট অনেকে আছে যে আমরা জাস্ট ভাইব কোড করি, জাস্ট হচ্ছে প্রম্পট লিখি এবং হচ্ছে অ্যাপ্লিকেশন বিল্ড করি। আবার অনেকে আছে হচ্ছে আমরা মানে বেসিক কোডিংটা জানি, কিভাবে হচ্ছে অ্যাপ্লিকেশন বিল্ড হয় জিনিসগুলো জানি, একটু প্রোগ্রামিং জানি। সো তাদেরকে আমি বলে হ্যান্ড কোডার, তাদেরকে আমি মানে হাইলাইট করতে চাচ্ছি না, এটা হচ্ছে ভাইব কোডার এবং হ্যান্ড কোডার। সো এখানে আমরা যারা আছি জাস্ট একটু যদি চ্যাটে লিখি কেউ, তাহলে হচ্ছে আমার বুঝতে সুবিধা হয় যে আমি আমার আমার হচ্ছে অডিয়েন্স কারা আছে আজকে এখানে। ভাইয়া সরি, আমি একটু ইন্টারাপ্ট করতেছি। অনেকেই মেসেজ দিচ্ছে সাউন্ড ইস্যুতে, আপনি কি আর একটু লাউডলি বলতে পারবেন? এগুলো বেস্ট হয়, অনেকেই মেসেজ দিচ্ছে সাউন্ডটা ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা। আচ্ছা। সাউন্ড এখন ঠিক আছে কি? হ্যালো। ভাই আপনি কথা বলতে থাকেন। আহ, আমাদের যারা অডিয়েন্স আছে তাদের যদি কোনো সমস্যা হয় আপনারা চ্যাটে আমাকে আবার জানেন, তখন আমি বলবো নি। আমি শুনতে পাচ্ছি, অনেকের হয়তো বা প্রবলেম হচ্ছে। মানে আচ্ছা সবাই একটাই বলতেছে যে আর একটু লাউড করা দরকার ভয়েসটা। তো এই জন্য আপনাকে আমি জানিয়ে রাখলাম, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কি? আপনারা কেউ যদি একটু বলেন তাহলে হচ্ছে ইজি হয়। আচ্ছা, অডিয়েন্সের মধ্যে থেকে দুই একজন চাইলে বলতে পারেন ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আপনারা। হ্যাঁ, ক্লিয়ার। জি আচ্ছা, ভাইয়া, ওকে, ক্লিয়ার তো শোনা আমি যাচ্ছে। জি ক্লিয়ার আছে। ওকে, ওকে, আচ্ছা থ্যাংক ইউ। এতক্ষণ যেটা যেটা বলছিলাম, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম যে আহ, আমার অডিয়েন্স আসলে কারা আছে।
সেক্ষেত্রে আমার জিনিসটা ডেলিভারি দিতে ইজি হইতো। যদিও আমি হচ্ছে যেহেতু এআই বিল ফেস্ট হচ্ছে একটা ভাইভ কোডিং ফ্রেন্ডলি একটা কম্পিটিশন, সো ওই জায়গাতে আমি হচ্ছে ভাইভ কোডারদের আমার মেইন বা ম্যাক্সিমাম অডিয়েন্স হিসাব করে আমি হচ্ছে আমার প্রেজেন্টেশনটা বিল্ড করছি। সো তাও যদি একটু আপনারা জাস্ট চ্যাটে যদি জাস্ট বলতেন যে আপনারা যারা আছেন যে আপনারা কি ভাইভ কোডার কতজন আছেন, অথবা হচ্ছে আপনারা হচ্ছে মোটামুটি প্রোগ্রামিং জানেন, নলেজ আছে, তারপর হচ্ছে আপনারা হচ্ছে একটা প্রোডাকশন লেভেলে একটা অ্যাপ্লিকেশন বিল্ড করছেন, এমন কারা আছে, জাস্ট চ্যাটের মধ্যে জাস্ট যদি একটু বলতেন আর কি, তাহলে আমার জন্য ইজি হইতো। বা চ্যাট কি আমি দেখতে পারবো, আমি জানি না আসলে। ওয়ালিদ ভাইয়া, জি ভাইয়া। চ্যাট কি আমার দেখতে পারার কথা? হ্যাঁ, আপনি কো হোস্ট, আপনি তো দেখতে পারার কথা। না দেখতে পারলে আমি রিড করে আপনাকে বলতেছি, আপনি একটু দেখেন দেখতে পারেন কিনা। আচ্ছা। আই থিংক আপনার পারার কথা মেসেজ গুলো হ্যাঁ, দেখতে। আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, দেখতে ওকে। পাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। বাহ। আচ্ছা, যেমন ভাবছিলাম আর কি, এখানে হচ্ছে অনেক সিনিয়র মানুষ আছে যারা হচ্ছে সিস্টেম ইঞ্জিনিয়ার আছে একজন ভাই, তারপর হচ্ছে ভাইস কোডার আছে, তারপর অনেকে হ্যান্ড কোডার আছে। তো আমি আমার নেক্সট প্রেজেন্টেশনেতে যাই আর কি। হ্যাঁ। ওকে। আমি মনে হচ্ছে ক্যামেরাটা অফ করে দিলাম। আচ্ছা। তো ওই জায়গা থেকে আমি যদি এখন মেইনলি অ্যাকচুয়াল ইয়েতে আসি, আমরা নর্মালি কি করি যারা ভাইভ কোডার আছে, আমরা দেখা গেছে যে আমরা বিভিন্ন কোডেক্স, তারপর হচ্ছে ক্লাউড কোড এগুলোতে ইউজ করি, তার বাইরে হচ্ছে নর্মালি আমরা লাভাবল, তারপর সুপারবেস, গিটহাব করে তারপর হচ্ছে ভার্সেল হচ্ছে আমরা অ্যাপ্লাই করে দিই নর্মাল। কিন্তু যে প্রবলেম গুলো হয় সেটা হচ্ছে যখন আপনার দেখা গেছে যে 100 কে ইউজার, তারপর হচ্ছে লাখ লাখ ইউজার যখন ইউজ করতেছে জিনিসটা, আহ, তখন কি আসলে আসল প্রবলেমটা হয়। তখন প্রবলেম গুলো যেগুলো হয় যে আপনার আসলে সিকিউরিটি ব্যাপারগুলো তো কাস্টমার মাথায় রাখেন নাই, লোড ব্যালেন্সিং করা হয় না, স্কেলেবল করা হয় না জিনিসটাকে। আপনার যে এই যে এত এত ইউজার ইউজ করতেছে, ইউজ করার কারণে হচ্ছে আপনার টোকেনের বিল আসতেছে, এগুলা ম্যানেজ করা হয় নাই। আপনার র্যাপার ইউজ করার কারণে যে জিনিসগুলো হইতেছে, আপনার জাস্ট হচ্ছে কোনো গাইডেন্স নাই, কোনো একটা আনসার করা হইতেছে, কনটেক্সটের বাইরে থেকে আনসারে আনসার আসতেছে, কোশ্চেনে আনসার আসতেছে। তো এই জিনিসগুলো প্রবলেম গুলো হয় যখন হচ্ছে আপনি এই ধরনের একটা অ্যাপ্লিকেশনকে আপনি যখন প্রোডাকশনে দিয়ে দেন আর কি। সো সেইটার জন্য অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে সিস্টেম ডিজাইন। সো সিস্টেম ডিজাইনের হাইপটা আসছে হচ্ছে ওই জায়গা থেকেই। সো আপনি যদি গ্রাফটা দেখেন তাহলে দেখবেন যে আহ, তাহলে দেখবেন যে হচ্ছে আপনার 16 19-এর পর থেকে যদি আপনি দেখেন 25 পর্যন্ত আপনার হাইটটা হচ্ছে খুব নোটিসেবল আকারে বেড়ে গেছে আর কি। সো এটার একমাত্র কারণ হচ্ছে এআই আসার কারণে ওই জায়গাতে যখন আপনার কোডিং এর যে ব্যাপারটা আছে, কোডিং এর ব্যাপারটা যখন আপনার নিজের করা লাগতেছে না আর, সো আপনার সিস্টেম ডিজাইনটা আপনার করা লাগতেছে। কেন? আপনি এআই কে কখনোই হচ্ছে এজ এ কোডার, এজ এ লিডার আপনি কি বলে প্লেস দিতে পারবেন না। অবশ্যই লিডটা আপনার নেওয়া লাগবে, এআই হচ্ছে আপনার জন্য কোড করে দিবে, কিন্তু ভেরিফিকেশন তারপরে হচ্ছে আপনার রিভিউ এই কাজগুলো আপনার করা লাগবে। এবং আপনি যখন জানবেন যে কোথায় কোন কাজটা হচ্ছে কিভাবে হচ্ছে, তখনই হচ্ছে একমাত্র আপনি এই গাইডেন্স গুলো দিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কি অ্যাকচুয়াল সিকিউর কিনা, আপনার অ্যাপ্লিকেশন কি স্কেলেবল কিনা, আপনার অ্যাপ্লিকেশনের এই আর্কিটেকচারটা বিল্ড করছেন, যে আর্কিটেকচারে আপনার সিস্টেমটা বিল্ড করা হয়েছে, এইটা কি অ্যাকচুয়ালি আপনার ইউজারদের যে ডিমান্ড সেটা সার্ভ করতে পারতেছে কিনা। সো আমি হচ্ছে আমার প্রেজেন্টেশনে টোটালি সিস্টেম ডিজাইনের ভেতর যাব না। আমাদের কয়েকজন বাঙালি ভাই যারা হচ্ছে কিছু ইনিশিয়েটিভ নিছে, তার মধ্যে একটা হচ্ছে মন্টুমিয়া.কম। এখানে গেলে হচ্ছে আপনি সিস্টেম ডিজাইনের মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন যারা হচ্ছে ভাইব কোডার আছেন। তারপরে আরেকটা আছে সিস্টেম ডিজাইন শিখুন মাতৃভাষায়, সিস্টেম ডিজাইন বাংলা.কম। এখানে গেলে হচ্ছে আপনি সিস্টেম ডিজাইনের আরো একটা আইডিয়া পাবেন।
সো যখন হচ্ছে আপনি সিস্টেম ডিজাইনের এই ব্যাপারগুলো বুঝবেন, তখন হচ্ছে আপনি প্রপারলি প্রম্পট করতে পারবেন যে আসলে আপনি কি চাচ্ছেন। আমি যদি একটা মিমের কথা বলি, কিছুদিন আগে একটা মিম দেখতেছিলাম, আমি সেখানে বলতেছিল যে আহ, যে হেই ক্লড কোড, মেক এ নেটফ্লিক্স অ্যাপ ফর মি, নো মিস্টেক। তো এরকম একটা প্রম্পট যদি আপনি এআই কে দেন, সো এআই কি কি আসলে অ্যাপ্লাই করবে? অবভিয়াসলি এআই হচ্ছে আপনাকে টেক্সট বিল্ড করে দিবে, কিন্তু জিনিসটা কখনোই হচ্ছে এরকম স্কেলেবল করার জন্য না। হয়তো আপনি ইউজ করতে পারবেন বা আমি জানি না কতটুকু ইউজ করতে পারবেন। তো আপনি যখন সিস্টেম ডিজাইন সম্পর্কে জানবেন, জিনিসগুলো সম্পর্কে আমার নলেজ থাকবে, তখন আপনি বলতে পারবেন যে জিনিস তুমি এইভাবে এইভাবে বিল্ড করো, ও হচ্ছে আপনাকে বিল্ড করে দিবে। এবং সেটা বিল্ড করার পরে হচ্ছে আপনি জিনিসটাকে রিভিউ করবেন, রিভিউ করে টেস্টিং করবেন, টেস্টিং করে জিনিসটাকে কিভাবে হচ্ছে আপনার প্রোডাকশন পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেই হিসেবে প্ল্যান করবেন। তো সিস্টেম ডিজাইন খুবই ইম্পর্টেন্ট, এটা ডিপে আমি কখনোই যাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনারা হচ্ছে এই দুইটা রিসোর্স বা আরো রিসোর্স আছে, এগুলো থেকে হচ্ছে জেনে নেবেন সিস্টেম ডিজাইন সম্পর্কে। ঠিক আছে, আমরা এখন আসি হচ্ছে আমাদের মেইন যে টপিক, সিস্টেম আর্কিটেকচার। সো সিস্টেম আর্কিটেকচার ব্যাপারগুলো যদি দেখি আমরা একটু এখানে, আপনার এই যে আমাদের সিস্টেম আর্কিটেকচার সিস্টেম ডিজাইনের ভেতরে আছে। সো এখানে যেমন স্কেলেবিলিটি আছে, তারপর হচ্ছে সিকিউরিটি আছে, কম্পোনেন্ট গুলো আছে, ইন্টারফেস গুলো আছে, পারফরমেন্স আছে। এই জিনিসগুলাকে আহ এই ডিমান্ড গুলো ফুলফিল করার জন্য আমরা আমাদের সিস্টেমকে যেভাবে রেডি করি, সেটাই হচ্ছে আমাদের সিস্টেম আর্কিটেকচার। হ্যাঁ, তো আর্কিটেকচার যদি আমি বলি যে আমাদের বিল্ডিং এর কথা, যদি বিল্ডিং এর যেমন আর্কিটেকচার থাকে, আমাদের সিস্টেমের সেম একটা আর্কিটেকচার থাকে। তো এখন আর্কিটেকচার ছাড়া কি একটা বিল্ডিং বানানো যায় না? হ্যাঁ, আর্কিটেকচার ডিজাইন ছাড়া সিস্টেম একটা বিল্ডিং বানানো যায়। আমাদের দেশীয় রাজমিস্ত্রি যারা আছে তারা সুন্দরভাবে একটা বিল্ডিং তৈরি করতেছে, যেখানে কোনো আর্কিটেকচার নাই, কোনো প্ল্যান নাই, এবং মানুষজন থাকতেছে। সো আপনিও আপনার অ্যাপটা হচ্ছে প্রোডাকশনে দিতে পারবেন। এরকম না যে আপনি ডেপ্লয় করতে পারবেন না যদি আপনি আর্কিটেকচার ফলো না করেন। আপনি আপনার অ্যাপটাকে হচ্ছে ডেপ্লয় করতে পারবেন। কিন্তু যখন আপনি চিন্তা করবেন বিজনেস, যখন আপনি চিন্তা করবেন যে 1000 জন মানুষ হচ্ছে আপনার বিল্ডিং এ থাকবে, যখন আপনি চিন্তা করবেন ইউজারের এক্সপিরিয়েন্স সম্পর্কে, তখন অবশ্যই আপনার একজন ইঞ্জিনিয়ার লাগবে, আপনার একজন আর্কিটেক্ট লাগবে, যে হচ্ছে বিল্ডিং এর টোটাল আর্কিটেকচারটা করবে, এবং সে অনুযায়ী হচ্ছে আপনি একটা বিল্ডিং রেডি করবেন, তাই না? সো সেম ভাবেই হচ্ছে এখানে সিস্টেম আর্কিটেকচার কাজ করে আপনার একটা সিস্টেমের ক্ষেত্রে। সো আমি যদি বেসিক ট্রেডিশনাল একটা আর্কিটেকচারের কথা বলি, জাস্ট ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে হচ্ছে মাঝখানে একটা মিডল লেয়ার থাকলো, হয়তো এখানে এপিআই থাকতে পারে, এখানে অন্যান্য গেটওয়ে থাকতে পারে, এখানে হচ্ছে আপনার লাইক ওঅথ থাকতে পারে। তারপর হচ্ছে আমাদের একটা ব্যাক এন্ড আছে, ব্যাক এন্ড হচ্ছে জাস্ট কানেক্টেড ডাটাবেজের সাথে ডেটা দিতেছে। সিম্পল আর্কিটেকচার। হ্যাঁ, তো আর্কিটেকচার থেকে এখন হচ্ছে আমরা এআই ফার্স্ট আর্কিটেকচারের দিকে যাই। এখন এআই ফার্স্ট আর্কিটেকচার কি? আমাদের এই যে এআই রেভলিউশন ইভলিউশন, এইটার পরে হচ্ছে বিশাল একটা শিফট আসছে। শিফটটা হচ্ছে কি, যে লজিক, আমরা লজিক আগে কি চিন্তা করতাম? লজিক চিন্তা করতাম যে এফ এলস, যদি এটা হয় এই হবে, না হলে হচ্ছে এটা এই ডাটা দিবে, এরকম একটা লজিক চিন্তা করতাম। কিন্তু এখন কিন্তু লজিকটা আর ওই জায়গাটায় নাই। এআই ফার্স্ট একটা চলে আসছে, মডেল, ওয়েট এবং হচ্ছে রিজনিং। আপনি একটা কোশ্চেন করছেন, কোশ্চেনটা হচ্ছে এআই মডেলের কাছে যাবে, এআই মডেল হচ্ছে ওর কনটেক্সট, মেমোরি, এগুলোর উপর বেস করে জিনিসটাকে রিজনিং করবে, তারপর হচ্ছে আপনাকে একটা উত্তর দিবে। তো এটা হচ্ছে লজিকের শিফট। তারপর যখন ডেটার কথা চিন্তা করি, আমাদের ডেটা আগে কেমন ছিল, যে আমরা হচ্ছে জাস্ট ক্লায়েন্ট থেকে একটা ডেটা কল করতাম ব্যাকএন্ডে, অথবা হচ্ছে আমাদের একটা ডেটাবেজের মধ্যে একটা ডেটা থাকতো, ওই ডেটাটা জাস্ট পাঠিয়ে দিত, আমরা হচ্ছে সামনে দেখাই দিতাম ইউজারকে। এটা ছিল আমাদের রেগুলার। কিন্তু যখন আমরা এআই থেকে যাচ্ছি, তখন কি হইতেছে? তখন হচ্ছে আপনার বিভিন্ন ওয়েব থেকে স্ক্র্যাপিং হচ্ছে, স্ট্রিমিং হচ্ছে, ভেক্টরের মধ্যে একটা ডেটা আছে, গ্রাফ ওয়াইজ ডেটা আছে, অনেক ভ্যারাইটি তখন চলে আসছে। আমাদের র্যাগ কনটেক্সট বেসড র্যাগ চলে আসছে। তো এটা তখন ডেটাটা হচ্ছে এভাবে শিফট হয়েছে। তো বিহেভিয়ারের ক্ষেত্রে কি হয়েছে? বিহেভিয়ার হচ্ছে আপনি ধরেন আহ আগের জিনিসটা কেমন হতো, যে আপনি হচ্ছে একটা সফটওয়্যার ডেপ্লয় করছেন, ও সফটওয়্যার রানিং আছে, বা একটা সিস্টেম ডেপ্লয় করে সিস্টেম রানিং আছে, যতক্ষণ পর্যন্ত আপনি আবার ডেপ্লয় না করতেছেন, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার সিস্টেম সেম আছে, সেম ধরনের কাজ করতেছে। নতুন কোনো আপডেট আসলে আপনার আবার ডেপ্লয় করা লাগতেছে। তো এখনকার সিস্টেম কি, এআই ফার্স্ট আর্কিটেকচারে জিনিসটা হচ্ছে অ্যাডাপটিভ হয়ে গেছে, লার্নিং ইভলভিং হয়ে গেছে। যেমন হচ্ছে আপনার সিস্টেম আগে ছিল একরকম, হয়তো ইউজার যেমন চাচ্ছে এরকম আউটপুট দিতে পারতো না, কিন্তু যতদিন ইউজার ইউজ করতে হচ্ছে কেমন হয়েছে, আপনার সিস্টেমটা অ্যাডাপটিভ হয়ে গেছে, এবং হচ্ছে এখন
ইউজার যেমন চাই, ইউজারকে সে বুঝে, ইউজারের ইচ্ছা অনুযায়ী সে হচ্ছে ইনপুট দিতে আউটপুট দিতে পারে। তো এখনকার বিহেভিয়ারটা হচ্ছে এরকম, আপনার বারবার ডেপ্লয় করার দরকার নাই চেঞ্জ করার জন্য। এখন হচ্ছে ও নিজেই হচ্ছে অ্যাপ করে ও নিজেকে ইমপ্রুভ করতে পারতেছে, ওর দিন দিন লার্নিং হচ্ছে ওর। তারপর হচ্ছে ইউজার পাথ। ইউজার পাথের ব্যাপারটা হচ্ছে আগে কেমন হতো যে আমরা হচ্ছে ইউজাররা জাস্ট একটা ক্লিক করতো, হ্যাঁ ক্লিক করতো, ব্রাউজ করতো, এগুলোর মাধ্যমে হচ্ছে ইন্টারেক্ট করতো আপনার অ্যাপ্লিকেশনের সাথে। এখন জিনিসটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, যে আপনার জাস্ট একটা ভয়েস অন করতেছে, বলতেছে এই তুমি এটা করো, ওই তুমি এটা করো, আমাকে একটা ফ্লাইট খুঁজে দাও। হুম, এই করতেছে, এজেন্ট হচ্ছে সুন্দরভাবে হচ্ছে চিপার একটা ফ্লাইট খুঁজে দিচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে ইউজারের ইন্টারাকশনটা এরকম হয়ে গেছে এখন। তো তারপর ফেলোর কি, আগে যদি আমরা ফেলোর চিন্তা করতাম তাহলে কি করতাম, যে বিশাল ভাবে অ্যাপ্লিকেশন ক্রাশ করে হচ্ছে এখানে মানে কি বলে অ্যাপ্লিকেশন কাজ করতেছে না, ডাউন হয়ে গেছে। এখনকার ফেলোর কিন্তু এরকম না, আপনার অ্যাপ্লিকেশন সুন্দর রানিং আছে, কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যদি হচ্ছে ভুল একটা আউটপুট দেয়, একটা, ভুল আউটপুট দেয়, অথবা হচ্ছে আপনার ধরেন আপনার অ্যাপ্লিকেশন রান করতেছে, কিন্তু হচ্ছে দেখা গেছে কেউ একজন এসকিউএল, সরি এসকিউএল না, কেউ একজন হচ্ছে আপনার প্রম্পট ইনজেকশন করলো, সো ও হচ্ছে যে জিনিসটা দেখানোর কথা না ওই জিনিসটা দেখাই দিল, বা হচ্ছে কোনো একটা কোনোভাবে হচ্ছে মডিফাইড করে ফেললো কোনো একটা কিছু। তো এই জিনিসগুলো যেটা হইতেছে, যেটা কোনো গার্ডেনিং নাই, এইগুলো কিন্তু ফেলিওর। আগে এই জিনিসগুলো ফেলিওর ছিল না। ফেলিওর মানে হচ্ছে ক্র্যাশ করছে অথবা হচ্ছে আপনার হ্যাক হয়েছে, এই জিনিসগুলো ফেলিওর ছিল। এখনকার ফেলিওর তখনকার ফেলিওরের মধ্যে পার্থক্য আছে। এ হচ্ছে এআই শিফট। তো এআই শিফটের পরে এখন যে আর্কিটেকচারটা দাঁড়াইছে সেটা নিয়ে আমরা আসলে কথা বলবো। এইখানে হচ্ছে একটা 5 লেয়ারের এআই ফার্স্ট স্ট্যাক আমি দেখাইছি, সেটা হচ্ছে মূলত আমি নিছি আহ, আমির বেরবানি নামের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, যে হচ্ছে মেরমা নামের একটা কি বলে এটা ডিজিটাল মার্কেটিং এজেন্ট বা এআই ফার্স্ট অ্যাপ্লিকেশন বিল্ড করছে। সে হচ্ছে তার অ্যাপ্লিকেশনের যে স্ট্যাকটা আছে ওই স্ট্যাকটা এখানে প্রেজেন্ট করছে, এবং কমিউনিটি হচ্ছে এটাকে আসলে এআই 5 লেয়ার যে স্ট্যাক আছে স্ট্যাকটা হচ্ছে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিচ্ছে আর কি। সো যদিও জিনিসগুলো রেগুলার চেঞ্জ হয়, তো আমি লেটেস্ট হিসেবে এটাই পাইছি, এটা হচ্ছে আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে, সেই জন্য এটা আমি প্রেজেন্ট করতেছি। এইখানে একদম ফাউন্ডেশন লেয়ার দেখেন, যেটা আমরা প্রথম দিকে বলছিলাম যে হচ্ছে আপনার কি বলে আমরা একটা এআই অ্যাপ্লিকেশন বলতে একটা র্যাপার রে বুঝি নর্মালি। মানুষজন যখন বলে যে হ্যাঁ আমি তো একটা কি বলে টিচিং অ্যাসিস্ট্যান্ট বানায় ফেলছি, আমি তো একটা হচ্ছে কি বলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বানায় ফেলছি, আমারটা হচ্ছে প্রেসক্রিপশন বানাই দিতে পারে, আমারটা হচ্ছে কিছু একটা বানাই দিতে পারে, এটা বলতে মানুষজন মেইনলি নর্মালি যারা হচ্ছে ভাইব কোডার আছে তারা বুঝায় যে হচ্ছে একটা ফ্রন্ট এন্ড জাস্ট এই দেখেন একটা ইন্টিগ্রেশন লেয়ার, ইন্টিগ্রেশন লেয়ারটা জাস্ট হচ্ছে ফাউন্ডেশন লেয়ার মানে এলএলএম কে হচ্ছে কল করতেছে, এতটুকু বুঝি। কিন্তু মাঝখানে যে ব্যাপারগুলো আছে, আমার এজেন্ট বিল্ডিং এর ব্যাপার আছে, আমার একটা মেমোরি এলোকেশনের ব্যাপার আছে, আমার এই যে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা, এই জিনিসটা আসলে ম্যাক্সিমাম মানুষজন জানে না বা হচ্ছে ইউজ করে না। তো আপনি যদি এই জিনিসগুলো জানেন তাহলে অবশ্যই অবশ্যই হচ্ছে তাদের থেকে আগায় থাকবেন। তো ওই জায়গা থেকে আসলে জিনিসটা দেখানো। তো আমরা যদি দেখি ফাউন্ডেশন লেয়ারে কি আছে, এলএলএম, আপনার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো আছে, তারপর স্মল ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে এলএলএম। বা আমরা যদি বলি আমাদের এখন যেটা আমরা ইউজ করি চ্যাট জিপিটি, জেমিনাই, তারপর হচ্ছে ডিপসিক এর এপিআই যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন লেয়ারে থাকবে। তারপর নলেজ লেয়ারে থাকবে হচ্ছে ভেক্টর ডাটাবেস, আমাদের নর্মাল রেগুলার ডাটাবেস নলেজ লেয়ারে রাখবো। তারপর হচ্ছে অন্যান্য যেসব আমার ইনফরমেশন যে ডেটাগুলো আছে ডেটাগুলো থাকবে হচ্ছে নলেজ লেয়ারের মধ্যে। মাঝখানে আমরা যে ব্রিজ হিসেবে কল্পনা করি, আমরা হচ্ছে র্যাককে ব্রিজ হিসেবে কল্পনা করতে পারি। যখন এলএলএম থেকে ডাটা নিয়ে আসবে তখন হচ্ছে ও র্যাক বেসড ডাটা নিয়ে আসবে। র্যাগের ব্যাপারে হয়তো আপনাদের অলরেডি একটা সেশন নেওয়া হয়েছে, সেখানে র্যাগ এবং ভেক্টর র্যাগের সম্পর্কে ডিফারেন্স বোঝানো হয়েছে, তো আমি ওই ডিপে কখনোই যাব না। ব্যাপারটা হচ্ছে যখন আপনার হচ্ছে একটা কনটেক্সট দেওয়া লাগে এআই কে, কনটেক্সট অনুযায়ী যখন ডেটাটাকে হচ্ছে কোন একটা কোশ্চেন বা কোশ্চেনের আনসারটাকে দেওয়া হয় তখন হচ্ছে সেখানে র্যাগ ইউজ করা হয়। হ্যাঁ, তো আমরা ভেক্টর ডেটাবেস বা এই ডেটাবেসের মাঝখানে হচ্ছে আমরা র্যাগ হচ্ছে আমাদের কি বলে ব্রিজ আকারে থাকবে। তারপরে ডাইনামিক মেমোরি ম্যানেজমেন্টের যে অ্যাডাপটিভ লেয়ারটা আছে সেটা হচ্ছে মডার্ন এআই অ্যাপ্লিকেশন যেগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে আপনার অ্যাডাপটিভ। আপনারা হয়তো হার্মিস এজেন্টের নাম খুব বেশি শুনছেন, যেটা হচ্ছে অ্যাডাপটিভ এজেন্ট। মানে হচ্ছে সে আপনার আপনি যেভাবে চাচ্ছেন আপনার এজ এ আপনি হচ্ছে ওনার, এজেন্টের ওনার, আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী সে হচ্ছে নিজেকে অ্যাডাপ্ট করে এবং সেই অনুযায়ী হচ্ছে আপনার রেসপন্স করে এবং দিন দিন হচ্ছে শিখতে থাকে।
সো সেম জিনিসটা হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে আসা হয় এখনকার যে মডার্ন অ্যাপ্লিকেশন গুলো আছে। সো এই অ্যাডাপ্টিভ লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট ইউজার এক্সপিরিয়েন্স এর জন্য। সো আপনার অ্যাপ্লিকেশন অবশ্যই একটা অ্যাডাপ্টিভ লেয়ার থাকতে হবে, যেটা হচ্ছে আপনার ইউজার হইতে পারে একটা টিচার, স্টুডেন্ট, অথবা হচ্ছে কোনো একজন বিজনেস ওনার। সো তারা কেমন চাচ্ছে, কিভাবে আপনার অ্যাপটা ইউজ করতেছে, সেটার উপর বেস করে হচ্ছে যেন সে অ্যাডাপ্ট করতে পারে যে হ্যাঁ আচ্ছা ও তো এরকম চায়। ধরেন আপনার একটা রেস্টুরেন্টের অ্যাপ্লিকেশন, সো রেস্টুরেন্টে যখন একটা ইউজার অর্ডার দিতে আসবে তখন যেন ইউজারটা বুঝতে পারে যে ও তুমি তো হচ্ছে লাস্ট উইকে এই জিনিসটা খাইছিলা, তো তুমি কি আবার এটা খাইতে চাচ্ছ, তুমি তো এটা পছন্দ করো, তুমি তো ওইটা পছন্দ করো। এই জিনিসগুলা কাজ করে হচ্ছে এই অ্যাডাপ্টিভ লেয়ারের মধ্যে। তারপর হচ্ছে অটোনমাস লেয়ার। এই অটোনমাস লেয়ারে হচ্ছে আমাদের এজেন্ট গুলা কাজ করে। সো এই অটোনমাস লেয়ারের মধ্যে হচ্ছে প্রথমত আমরা রেজিস্টার্ড ওয়ার্কফ্লো নিয়ে কথা বলি। ওয়ার্কফ্লো হইতে পারে আপনার কোন একটা নর্মাল ব্যাকএন্ড, যেগুলো আছে আমাদের যে নর্মাল ব্যাকএন্ড গুলো আছে, যে স্টেপ বাই স্টেপ বলা দিবে যে এই কাজের পরে এই কাজ, এই কাজের পরে এই কাজ। স্টেপ রিলেটেড ওয়ার্কফ্লো হইতে পারে, ডাইনামিক ওয়ার্কফ্লো হইতে পারে। তো ওয়ার্কফ্লো গুলো যখন থাকবে, এই ওয়ার্কফ্লো গুলাকে আবার হচ্ছে একটা এজেন্ট ম্যানেজ করবে। সো এজেন্ট, এখানে মাস্টার এজেন্ট থাকবে। মাস্টার এজেন্ট হচ্ছে ধরেন কোন একটা ইউজার চাচ্ছে যে আমাকে হচ্ছে তুমি আহ আমাকে হচ্ছে তুমি কি বলে একটা ফ্লাইট খুঁজে দাও। সো আপনার সিস্টেম হয়তো ফ্লাইট খুঁজে দেয়, আপনার সিস্টেম হচ্ছে উম, 4-5টা ফ্লাইটের হচ্ছে কি বলে প্রাইস ক্যালকুলেট করে, 4-5টা কম্পারিজন করে, তারপরে হচ্ছে আরো অনেক কাজ করে। সো অনেকগুলো এজেন্ট আছে আপনার কাজ করার জন্য। মাস্টার এজেন্ট কি করে, আপনার ইউজারের থেকে ইনফরমেশনটা নেয়, কি চাচ্ছে ইউজার সেটা বুঝে বুঝে হচ্ছে আরেকটা এজেন্টকে কাজ ট্রান্সফার করে দেয়, হ্যাঁ তুমি এই কাজটা করবে, তুমি এই কাজটা করবে, তুমি এই কাজটা করবা। এজেন্ট গুলা কি করে আবার হচ্ছে স্কিল এবং টুল ইউজ করে এই কাজগুলো করে, এটা আমরা পরে আসতেছি, হ্যাঁ। তো তারপর হচ্ছে ইন্টিগ্রেশন লেয়ার তো আমরা হচ্ছে নর্মালি যে লেয়ারটা থাকে উপরে অ্যাপ্লিকেশন গুলোর সাথে কানেক্ট করার জন্য। সো আমরা যদি নেক্সট এটা হচ্ছে মূলত ওই যে আমির বেহরামি যিনি আছে, উনি হচ্ছে আহ, এই এই ডায়াগ্রামটা দিছিল। তো আমি ডায়াগ্রামটা একটু হচ্ছে এআই ইউজ করে একটু চেঞ্জ করছি, সেটা যদি দেখি তাহলে হয়তো জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। আমরা এখন হচ্ছে উপর থেকে নিচে যাব, হ্যাঁ। উপরে আছে হচ্ছে আপনার ক্লায়েন্ট গুলো, আমরা নর্মালি ইউজার হতে পারে, ওয়েব অ্যাপ হতে পারে, মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, যে কোনো ধরনের এপিআই চ্যানেল হতে পারে, হ্যাঁ। তো ওরা হচ্ছে নর্মালি কি করে কানেক্ট হয়, কি আমাদের এপিআই গেটওয়ে হোক ও অথবা এমসিপি সার্ভারের মাধ্যমে কানেক্ট হতে পারে। এমসিপি সার্ভারের মাধ্যমে কি করে, আপনার ধরেন যে এক্সটার্নাল কোনো একটা সার্ভিসের সাথে কানেক্ট হওয়া লাগলো, অথবা হচ্ছে আপনার ইন্টারনালি কোনো একটা সার্ভিসের সাথে কানেক্ট হওয়া লাগলো, এই কানেকশন গুলো হচ্ছে এমসিপি সার্ভার করে। এমসিপি সার্ভার নিয়ে হচ্ছে আমাদের সুমিত ভাইয়ের খুব ভালো একটা ভিডিও আছে, ওটা দেখলে মোটামুটি একটা আইডিয়া পাবেন আর কি। তো এটা নিয়ে আমি খুব ডিপে যাবো না, বাস আলোচনা করবো এমসিপি সার্ভার নিয়ে। সো ব্যাকএন্ড লেয়ারটা আমি এখানে রাখছি যদিও, কিন্তু ব্যাকএন্ড লেয়ারটা মূলত এইখানেই প্লেস হয় ব্যাপারটা এরকম না। হোল সিস্টেম জুড়ে হচ্ছে আপনার ব্যাকএন্ড লেয়ারটা থাকে, সার্ভিস লেয়ার যেগুলো আর কি আপনার বিভিন্ন সার্ভিস থাকতে পারে, বিভিন্ন সার্ভিসের কানেকশন গুলো হয়। সো এটা এখানে রাখার মূলত উদ্দেশ্য হচ্ছে আপনার যে ওয়ার্কফ্লো গুলো আছে, ওয়ার্কফ্লো গুলো এখানে থাকে, সেই জন্য হচ্ছে এখানে রাখা হয়েছে জিনিসটা। সো আমি হচ্ছে রান টাইম লেয়ার যেটা ছিল, এখানে মাস্টার এজেন্ট হিসেবে আপনারা ওপেন ফ্লো ইউজ করতে পারেন, হারমিস এজেন্ট ইউজ করতে পারেন, নিজেরা হচ্ছে গ্রাফ অথবা আহ, কি বলে ল্যাংচেন দিয়ে হচ্ছে আপনারা একটা এজেন্ট তৈরি করতে পারেন, যে এজেন্টটা হচ্ছে আপনার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করবে। সো মাস্টার এজেন্টটা থাকবে হচ্ছে অপারেশনাল এর মাঝখানে, সে হচ্ছে আপনার বিভিন্ন স্কিল রেজিস্ট্রি থেকে স্কিল নেবে, ওয়ার্কফ্লো গুলো নেবে, তারপর হচ্ছে বিভিন্ন টুল রাউটারের মাধ্যমে হচ্ছে টুল নেবে, টুল নিয়ে হচ্ছে ও কাজটা করে দিবে আর কি, যে এজেন্ট যারা আছে এজেন্টরা কাজ করবে। এখানে মূলত মাস্টার এজেন্টটা কাজ করবে এমসিপি ক্লায়েন্ট হিসেবে। তো আপনি যদি নর্মালি ওই ধরনের টুল ইউজ করে হচ্ছে একটা এজেন্ট বিল্ড করতে পারেন, অথবা হচ্ছে আপনি বিল্ডিং এজেন্ট যেগুলো আছে ওপেন ফ্লো অথবা হার্মিস এজেন্ট, এগুলো চাইলে ইউজ করা যায়। ওপেন ফ্লো বা হার্মিস হচ্ছে অলরেডি এমসিপি ইনক্লুডেড, সো এগুলো চাইলে ইউজ করতে পারেন। তো এখানে অনেক ব্যাপার আছে, সিকিউরিটি বা রিস্কের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো মেন আমি জাস্ট আর্কিটেকচারটা বোঝাচ্ছি, এখানে হচ্ছে যে মাস্টার এজেন্ট সে হচ্ছে ট্রান্সগুলোকে ট্রান্সফার করবে, হ্যাঁ। তারপরে লেয়ারটা হচ্ছে অ্যাডাপটিভ লেয়ার, বললামই আমরা যে এক লেয়ার হচ্ছে আপনার ইউজারের মেমোরি, সেশন, কনটেক্সট এগুলো বুঝে হচ্ছে তাকে আউটপুটটা দেওয়া। সেক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাম 0 ইউজ করতে পারি নর্মালি। তারপর নলেজ লেয়ারে হচ্ছে র্যাগের ব্যাপারগুলো আছে, রিলেশন ডাটাবেস গুলো আছে। জাস্ট এটা হচ্ছে একটু ভালো ভিজুয়ালাইজেশন, ওইটাই সেম জিনিসটা বোঝার জন্য। এবং এ হচ্ছে সাইড দিয়ে আর কিছু জিনিস যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে সিকিউরিটির জন্য আমরা হচ্ছে ল্যাংস্মিথ আছে মনিটরিং করবে অলওয়েজ, যে কি হচ্ছে এখানে, আপনার হচ্ছে কোনো হচ্ছে প্রম্পট, সরি, কোন প্রম্পটের কারণে হচ্ছে আপনার টোকেন হইতেছে কিনা, অনেক টোকেন খরচ হচ্ছে কিনা। তো এই জিনিসগুলো মনিটরিং করার জন্য হচ্ছে বা অডিটিং করার জন্য হচ্ছে ল্যাংস্মিথ আছে, বা আরো অনেক ধরনের টুল আছে যেগুলো আপনি এখানে ইউজ করতে পারেন।
তারপরে এই যে গার্ডিং এর জন্য হচ্ছে আপনার গ্লোবাল যে জিনিসটা ইউজ হয়েছিল হচ্ছে এলএমএ গার্ড। এইটার কাজ কি আপনার মূলত হচ্ছে আপনার যে জিনিসটা দেওয়ার দরকার না এরকম কোনো একটা কিছু দিয়ে দিচ্ছে কিনা। ধরেন আপনার একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বানাইছেন আপনি, ওকে জিজ্ঞেস করা হচ্ছে যে ইউএস এর রাজনীতির অবস্থা কেমন, এবং ও হচ্ছে ইনপুট দিচ্ছে। তো এটা তো ইউজুয়াল না, বা এটা হচ্ছে এক্সপেক্টেড না। তো এই ধরনের গার্ড ইউজ করার জন্য হচ্ছে করা হয়। তারপর হচ্ছে প্রম্পট ফিল্টারিং করার জন্য যে প্রম্পটটা দিচ্ছে এই প্রম্পটটা কি অ্যাকচুয়ালি এটা উত্তর করা যাবে কি করা যাবে না। প্রথম দিকে দেখা যাচ্ছিল যে আপনার প্রম্পট ইনজেকশন খুব বেশি হইতেছিল। তারপর হচ্ছে যখন ওপেন আই প্রথম প্রথম আসলো আর কি, তারপর ওরা হচ্ছে এই গার্ডেনিং করা শুরু করলো যে সব প্রম্পটের আনসার কিন্তু ওরা দিচ্ছে না। তো এই ব্যাপারগুলো আর কি, যে আপনার অ্যাপ্লিকেশন স্পেসিফিক কোন একটা কাজের জন্য বানানো হয়েছে, সে হয়তো লার্জ ল্যাঙ্গুয়েজ একটা মডেল ইউজ করতেছে ব্যাকএন্ডে আর ফাউন্ডেশন লেয়ারে, কিন্তু আপনার সিস্টেমে অবশ্যই একটা গার্ড থাকা লাগবে যেই গার্ডটা চেক করবে যে ইউজার যেটা চাচ্ছে সেটা দেওয়ার জন্য আমাকে বিল করা হয়েছে কিনা, ইউজার কি আহ, তার বাইরে কিছু চাচ্ছে কিনা। এই জিনিসগুলো হচ্ছে গার্ড করবে। হুম। তারপরে এখানে যদিও এই হারমিসিজম ভার্সেস ওপেন ক্লো জিনিসটা হচ্ছে আমাদের এখানকার অন্তর্ভুক্ত না, তারও জাস্ট ছোট করে একটু বলি যেহেতু আপনাদের কনফিউশন থাকে। ওপেন ক্লোর ব্যাপারটা হচ্ছে অলওয়েজ গেটওয়ে ফার্স্ট। কখন ইউজ করবেন আর কি, যখন আপনার মনে হবে যে না আমার সিস্টেমটা অনেকগুলা গেটওয়ের সাথে কানেক্ট করতে হবে, হোয়াটসঅ্যাপ, স্ল্যাক, এটা বিভিন্ন গেটওয়ের সাথে কানেক্ট করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওপেন ফ্লো বেসড। এবং যখন হচ্ছে আপনার এজেন্টটা হইতে হবে আপনার মনে করেন অ্যাডাপ্টিভ হইতে হবে, এই যে অলওয়েজ অন থাকবে, আপনার থেকে শিখবে, জানবে এবং সে অনুযায়ী রেসপন্স করবে, তখন হচ্ছে আপনি হার মেসেজ ইউজ করবেন। টোটালি হচ্ছে আমার টপিকের বাইরে এটা, হ্যাঁ। এবার আসলে অ্যাকচুয়াল টপিকে আসি, যে এজেন্ট কি, এজেন্ট কিভাবে কাজ করে, হ্যাঁ। আমরা তো আর্কিটেক্টটা জানলাম, এর মাঝখানে সবচেয়ে এজ এ ডেভেলপার আমাদের সবচেয়ে ইন্টারেস্টেড বিষয়টা হচ্ছে এজেন্ট, এজেন্ট কিভাবে কাজ করে। তো এজেন্ট হচ্ছে আপনার রিপ্লেসমেন্ট। এই যে বলে এআই চাকরি খেয়ে নেবে, AI চাকরি খেয়ে নেবে, AI চাকরি খেয়ে নেবে, এজেন্ট হচ্ছে সেই পার্সন যে হচ্ছে আপনার চাকরি খেয়ে নেবে, যদি নেয় আর কি কখনো। কারণ এজেন্ট হচ্ছে একটা মানুষের মতো। সে হচ্ছে তার একটা মেমোরি আছে, সে কিছু কাজ করতে পারে। তারপর হচ্ছে সে ধরেন আহ ওর কিছু কাজ দেওয়া আছে, কাজগুলো দেখলো, দেখে হচ্ছে ওর মেমোরিতে কিছু নলেজ আছে যে এই কাজ হয়তো আমি করতে পারি, এভাবে করা লাগে, জিনিসটা নিল এবং সেভাবে কাজ করলো। এবং কোনো একটা পার্সন হিউম্যান যে হচ্ছে ওকে কন্ট্রোল করতেছে, এখনো পর্যন্ত এজেন্ট হচ্ছে আমাদের কন্ট্রোলে আছে। তো কেউ একটা পার্সন যে হচ্ছে একে কন্ট্রোল করতেছে, এবং সে হচ্ছে যদি কোনো হেল্প লাগে ওকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা এটা কি করবো, আমি ওটা কি করবো, এটা কি করা যায়, এরকম। এবং তার কাছে কতগুলো টুল আছে, টুল গুলা ইউজ করে সে হচ্ছে কাজগুলা করে। এ হচ্ছে মেইনলি এজেন্ট। এজেন্টের আইডিয়াটা কিন্তু নতুন না, আমরা এআই শিখতেছি বা এলএলএম আসছে, হয়তো আমরা নতুন দেখতেছি, ইউজ করতেছি, কিন্তু এজেন্ট কিন্তু অনেক আগে থেকেই আছে। আপনারা দেখবেন অনেক সময় বিভিন্ন চ্যাটের মধ্যে আমরা এজেন্ট থাকতো, এজেন্ট বিভিন্ন চ্যাটবট ওইগুলো ইউজ করতেন। ওইগুলোই আস্তে আস্তে ইভলভ হইতে হইতে আসলে এই এজেন্টের মধ্যে আসছে। সো টাইপ অফ এজেন্ট যদি আমরা দেখি, যেমন আপনার হচ্ছে সিম্পল রিফ্লেক্স এজেন্ট। যেমন হচ্ছে আপনার বলা আছে কিছু কিছু হচ্ছে ইনফরমেশন দেওয়া আছে ওর কাছে, যদি তোমাকে এই কোশ্চেন করে তুমি এই অ্যান্সারটা দিবা, সেটা হচ্ছে আপনার সিম্পল রিফ্লেক্স এজেন্ট, যেটা আর কি। তারপর যদি মডেল বেসড এজেন্টের কথা বলি, এইখানে হচ্ছে আপনার এই যে এলএলএম এর সাথে হয়তো কানেক্ট করা আছে, ওর কিছু মেমোরি আছে, মেমোরি থেকে ও হচ্ছে উত্তর দেয়, সেটা হচ্ছে মডেল বেসড এজেন্ট। গোল বেসড এজেন্ট হচ্ছে ধরেন ওর স্পেসিফিক কোন একটা কাজের জন্য এজেন্ট বানানো হয়েছে, যেমন হচ্ছে ও শুধু হচ্ছে একটা টিকিট কাটা দিতে পারে, তো ও জানে কিভাবে টিকিট কাটা লাগে, ওর স্কিল শুধু টিকিট কাটাই। তো এটা হচ্ছে কি গোল বেসড এজেন্ট। তারপরে আছে হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্ট। তো ইউটিলিটি বেসড এজেন্ট কি, ও হচ্ছে ধরেন কম্পেয়ার করতে পারে, সেটা হোক টিকিটের কম্পারিজন, সেটা হোক হচ্ছে দুইটা প্রোডাক্টের মধ্যে কম্পারিজন, ও কম্পারিজন করতে পারে। এই ধরনের ইউটিলিটি কাজ যারা করতে পারে সেগুলো হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্ট। এবং লার্নিং এজেন্ট হচ্ছে একদম লেটেস্ট যে ব্যাপারটা, যে অ্যাডাপটিভ, ও হচ্ছে লার্ন করে করে হচ্ছে ও শেখে, সেটা হচ্ছে অ্যাডাপটিভ এজেন্ট। সো মেইন ব্যাপারটা যেটা হয়েছে, এজেন্ট তো এরকম ছিল যে স্পেসিফিক কোন একটা কাজ করতে পারে, কিন্তু 2025-এর লাস্টের দিকে আইসা অ্যানথ্রোপিক হচ্ছে ওদের কিছু কনসেপ্ট শেয়ার করছে, সেটা হচ্ছে স্কিল বেসড এজেন্ট। এজেন্ট হচ্ছে মানুষের মতো হবে, মানুষকে কখনো এরকম হয় যে ও শুধু একটা কাজ করতে পারে, কখনোই তো হয় না। ও হচ্ছে শিখে, শেখার পরে ওর কিছু স্কিল থাকে, স্কিল অনুযায়ী হচ্ছে কিছু জিনিস ইউজ করে ও কাজ করতে পারে, কিছুদিন পর আরেকটা স্কিল শিখে আরেকটা কাজ করতে পারে। তো ওরা জিনিসটাকে স্ট্রাকচারে নিয়ে আসছে যে না এজেন্ট হবে এরকম। কেমন হবে, এজেন্ট আছে, এজেন্টের একটা স্কিল আছে, হ্যাঁ, এজেন্টের একটা স্কিল আছে, স্কিলটা ইউজ করে হচ্ছে ও কিছু টিউল ইউজ করতে পারবে। যেমন
স্কিলের মধ্যে বলা আছে যে তুমি হচ্ছে ফটোশপ কিভাবে ইউজ করবা, ফটোশপের মধ্যে একটা ফাইল আপলোড করবা, ফাইল আপলোড করা হচ্ছে ওই ফাইলটাকে হচ্ছে রিসাইজ করবা, রিসাইজ কিভাবে করবা, তারপর হচ্ছে তো ও হচ্ছে একটা স্কিল গুলা কেমন হয়, গ্রাফিক্স ডিজাইনার স্কিল। সো গ্রাফিক ডিজাইনার স্কিলের মধ্যে সবকিছু বলা আছে যে কিভাবে হচ্ছে একটা গ্রাফিক ডিজাইনার কাজ করে, বা ফটোশপ স্কিল, মানে স্কিলের কোনো হচ্ছে আসলে ওইরকম কি বলে লিমিট নাই, লিমিটেশন নাই যে তোমার হচ্ছে স্কিলটা এরকম ছোট হইতে পারে, বড় হইতে পারে, বা এরকম হইতে পারে। স্কিলটা হইতেছে এমন হইতে পারে যে হোল একটা স্কিল বানাইছি আমি, গ্রাফিক ডিজাইনার হিসেবে স্কিল বানাইছি, হাই লেভেল স্কিল, অনেকটা লো লেভেল স্কিল, শুধুমাত্র এই কাজটা করার জন্য একটা স্কিল বানাইছি। তো মেইন জিনিসটা যেটা হইছে, আমি এজেন্ট, একটা এজেন্টকে যদি একটা স্কিল দিয়ে দেওয়া হয় এবং তাকে টুল দিয়ে দেওয়া হয়, সে যে কোনো কাজ করতে পারে। তো এজেন্ট আর হচ্ছে কোনো একটা স্পেসিফিক এজেন্টের মধ্যে সীমাবদ্ধ না এরকম ভাবে, ও হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, হিউম্যানের মতো, স্কিল দিল, টুল দিল, নাও কাজ করো। হুম। এবং এমসিপি সার্ভারটা ওরা ইন্ট্রোডিউস করছে চমৎকার ভাবে, সেটা হচ্ছে কি, এমসিপি সার্ভার হচ্ছে ওর নিডটা সার্ভ করবে। এজেন্ট যখন চাচ্ছে কোনো একটা টুল ইউজ করতে, কোনো একটা ইয়ের সাথে কানেক্ট হইতে, তখন এমসিপি সার্ভার কি করবে, এটা হচ্ছে টুলের সাথে কানেক্ট করে দিবে। আমি আবার বলতেছি, এমসিপি সার্ভার নিয়ে আরো ভালোভাবে জানতে চাইলে সুমিত ভাইয়ের ভিডিওটা দেখতে পারেন, অথবা ইউটিউবে আর অনেক ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন। তো মেইনলি এজেন্টের ব্যাপার হচ্ছে এরকম, মডার্ন এজেন্টের কথা যদি চিন্তা করি, এরকম ব্যাপার যে ওর একটা স্কিল আছে, স্কিল অনুযায়ী হচ্ছে টুল ইউজ করতে পারে, এবং এইভাবেই হচ্ছে এজেন্ট গুলা কাজ করতেছে। এবং এজেন্টের ফ্লোটা যদি বলি, ওর একটা গোল আছে কি করবে, ও ধরেন একটা টিকিট কাটবে, ওর কিছু কন্টেক্ট আছে কিভাবে টিকিট কাটা লাগে, ও এটা অনুযায়ী প্ল্যান করবে। বা কন্টেক্সটের ব্যাপারটা হচ্ছে, যদিও কিভাবে টিকিট কাটা লাগে না, সেটা হচ্ছে ওর স্কিল। কন্টেক্সট হচ্ছে যে আপনি আপনি আসলে কিভাবে কি পছন্দ করেন, কি ধরনের টিকিট, কি ধরনের কি বলে, আপনি কি ইকোনমি পছন্দ করেন নাকি হচ্ছে আপনি রেগুলার পছন্দ করেন, ওই জিনিসগুলোর উপর বেস করে হচ্ছে ও ওই কন্টেক্সট নিয়ে ও হচ্ছে একটা প্ল্যান করবে যে কেমন টিকিট কাটবে, আপনার বাজেট কত, ওই জিনিসগুলোর উপর একটা প্ল্যান করে হচ্ছে অ্যাকশন করবে, অ্যাকশন করে হচ্ছে আপনাকে দিবে যে এই যে আমি হচ্ছে এই অ্যাকশন প্ল্যান দিচ্ছি তোমাকে, এটা ঠিক আছে? আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে, অথবা না ঠিক নাই, সে হচ্ছে আবার করবে। এইভাবে হচ্ছে এখনকার মডার্ন এজেন্ট গুলা কাজ করে। আচ্ছা, আমি জাস্ট আইডিয়া নেওয়ার জন্য দুইটা টেমপ্লেট দেখাচ্ছি যে আসলে স্কিল গুলা কেমন হয়। স্কিল গুলা হয় হচ্ছে স্কিলের একটা নাম থাকে, স্কিলের ডেসক্রিপশন থাকে, এবং এখন জিনিসগুলো হচ্ছে আমি দেখলাম ওই দিন যে জেমিনাই হচ্ছে জিনিসটাকে আরো ইউজার ফ্রেন্ডলি করে নিয়ে আসছে, যে আপনি চাইলে হচ্ছে আপনি একটা প্রম্পটারে স্কিল আপনি সেট করে রাখতে পারবেন। সো পরবর্তীতে হচ্ছে এই প্রম্পটটা যদি আবার দেন, মানে ওই স্কিলটা ইউজ করতে চান, স্কিল ইউজ করে হচ্ছে সেম কাজটা করতে পারবেন, বারবার আপনার প্রম্পট লেখা লাগবে না। সো ব্যাপারটা হচ্ছে স্কিল একটা নেম থাকে, স্কিলের গোল থাকে, স্কিল আসলে কি করতে চাইতেছে, তারপর হচ্ছে এটা কখন ট্রিগার হবে, কোন কোন স্টেপ, এই যে ওয়ার্কফ্লো যে ব্যাপারটা আছে, ওয়ার্কফ্লোর মধ্যে স্টেপ থাকে কতগুলো, যে এই স্টেপে হচ্ছে এই স্কিল দিয়ে কাজ করবে। হুম, কতগুলো রুলস থাকে, রিকোয়ার ইনপুট থাকে, ইনপুট আউটপুট থাকে, এরকম আর কি। হুম, আর টুল গুলা থাকে হচ্ছে আপনার ধরেন একটা ইনপুট দিবে, ওই অনুযায়ী আউটপুট দেবে। টুলের ব্যাপারটা আবার হচ্ছে বিশাল, টুল হইতে পারে আলাদা একটা সিস্টেম, আর একটা টুল হইতে পারে, যে টুলটা হচ্ছে এমসিপি সার্ভারের মাধ্যমে হচ্ছে আপনার এজেন্টের সাথে কানেক্ট হবে। সো আমরা হচ্ছে পরের ইয়াতে যাই, আমি এখানে জাস্ট সিম্পল একটা সিস্টেমের এক্সাম্পল দেখাবো, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আমরা যে আর্কিটেকচারটা দেখাইছিলাম, মনে আছে আর্কিটেকচারটা, যে আর্কিটেকচারটা দেখাইছিলাম আমরা, এই আর্কিটেকচারের মধ্যে কোন জিনিসটা কোথায় থাকে, কিভাবে এজেন্ট হচ্ছে কাজ করে, কিভাবে হচ্ছে মাস্টার এজেন্ট জিনিসটাকে ম্যানেজ করে, এবং হচ্ছে ইয়েস ওয়ার্কেস্টেশন কিভাবে কাজ করে। মেইনলি হচ্ছে আমার ওই এক্সাম্পলটা টোটালি হচ্ছে এই ওয়ার্কেস্টেশন লেয়ারের উপরে, হ্যাঁ, তাহলে আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য জিনিসটা। সো এটা হচ্ছে একটা এআই হেল্প সিস্টেম। এখানে ধরি ইউজার আছে, ইউজার হচ্ছে মোবাইল অ্যাপ বা হচ্ছে স্ল্যাক এগুলোর মাধ্যমে কানেক্টেড আছে, আর ব্যাকএন্ডের বিভিন্ন সার্ভিস আছে। হ্যাঁ, এখন এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের ওয়ার্কেস্টেশন লেয়ারটা। হ্যাঁ, এখানে কি হয়েছে, ওয়ার্কেস্টেশন হিসেবে আমাদের অতন্ত্র থাকতে হবে, হারমিস থাকতে হবে, আমাদের নিজস্ব একটা সিস্টেম থাকতে হবে যেটা হচ্ছে অর্কেস্ট্রেশন হিসেবে কাজ করবে। ওর একটা মাস্টার এজেন্ট আছে, মাস্টার এজেন্ট কি করলো, ও হচ্ছে ইউজার কি চাচ্ছে জিনিসটা বোঝার ট্রাই করলো, স্কিল সিলেক্ট করলো, কোন স্কিলটা আসলে দরকার, অ্যালার্ম কল করলো, এবং হচ্ছে ডিসাইড করলো হুইচ টুল টু ইউজ, কোন টুলটা ইউজ করা লাগবে, এগুলা সে ডিসাইড করলো। কারণ ব্যাপারটা হচ্ছে মাস্টার এজেন্ট কোনো করতেছে, কারণ এটা হচ্ছে সিঙ্গেল এজেন্টের ক্ষেত্রে এটা হয় আর কি। সিঙ্গেল এজেন্টের ক্ষেত্রে ও হচ্ছে এই যে ওর স্কিল আছে কতগুলা, যে পাসওয়ার্ড সেট করতে পারবে, টিকিট ক্রিয়েট করতে পারবে, ট্রাবল শুট করতে পারবে, হ্যাঁ, তারপর হচ্ছে মেমোরিতে ওরা বলা আছে যে কারেন্ট কনভারসেশন কি হয়েছে ইউজারের সাথে, ইউজারের প্রোফাইল সম্পর্কে আইডিয়া আছে, টিকিট হিস্টোরি, কি ধরনের টিকিট কিনতে চাই, এগুলো সম্পর্কে আইডিয়া আছে। এবং র্যাগ নলেজ হচ্ছে ওর কি আইটি পলিসি, কি কাজগুলো করতে পারবে, কি করতে পারবে না, এই কাজগুলো বলা আছে। তো সবগুলো মিক্স করে হচ্ছে ও স্কিল ইউজ করলো, ও মেমোরি ইউজ করলো, হুম,
ও হচ্ছে ওর নলেজ আছে, নলেজ থেকে হচ্ছে এমসিবি সার্ভার দিয়ে হচ্ছে টুল কল করবে। হ্যাঁ, এমসিবি সার্ভার দিয়ে হচ্ছে টুল কল করবে, এমসিবি ক্লায়েন্ট হচ্ছে এমসিবি সার্ভারে টুল কল করলো, করার পরে হচ্ছে ওই যে টুল আছে আপনার টিকেট ক্রিয়েটেড টুল আছে আলাদা, এই জিনিস টুলগুলো হইতে পারে আপনার একটা কি বলে ব্যাকএন্ড স্টেপ, কতগুলো আপনার ব্যাকএন্ডের স্টেপ থাকতে পারে, ফাংশন থাকতে পারে, ওই জিনিসগুলো টুল হইতে পারে। সো আপনার হচ্ছে এই যে টুলগুলারে কল করে হচ্ছে কাজগুলো করে নিল, ঠিক আছে। তো তারপর হচ্ছে স্টোরেজ এর যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনার জাস্ট ডাটা নেওয়ার জন্য। আমার মনে হয় অর্কেস্ট্রেশনের জিনিসটা আমি বুঝাইতে পারছি। অর্কেস্ট্রেশনটা হচ্ছে লেয়ারটা হচ্ছে এইভাবে কাজ করে। মাল্টি এজেন্টের ক্ষেত্রে কি হয়, মাল্টি এজেন্টের ক্ষেত্রে শুধুমাত্র যেই সুপারভাইজার বা যে মাস্টার এজেন্ট আছে, মাস্টার এজেন্ট হচ্ছে অন্য এজেন্টের কাছে কাজ ট্রান্সফার করে দেয়, কখন কি কাজটা করা লাগবে সেটা হচ্ছে অন্য এজেন্টের কাছে ট্রান্সফার করে দেয়। তো স্পেশালিটি এজেন্ট আছে একজন, যে হচ্ছে আহ, এই ধরনের কাজগুলো করে, ওর কাছে জাস্ট ট্রান্সফার করে দিল। এতটুকু হচ্ছে মাল্টি এজেন্টিকের ক্ষেত্রে হয়। তো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টোকেন অপটিমাইজেশন। তার আগে, আচ্ছা আমি শেষ করি। টোকেন অপটিমাইজেশন, আমরা আর্কিটেকচার বিল্ড করতেছি কি কারণে? আমরা আগের যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ছিল সেখানে আর্কিটেকচার নিয়ে কথা বলতাম বা আর্কিটেকচার ডিজাইন করতাম কতগুলা আহ উদ্দেশ্য হাসিলের জন্য, যেগুলো ছিল হয়তো যে আমার হচ্ছে আহ, আমার সিস্টেমটা কতটা কস্ট ইফেক্টিভ করা যায়, আমার সিস্টেমটা হচ্ছে আহ, কতটুকু হচ্ছে স্কেলেবল করা যায়, আমার সিস্টেমটা হচ্ছে কতটুকু পারফরমেন্স ভালো করা যায়। মেইনলি যে কনসার্নটা ছিল সেটা হচ্ছে কি বলে স্পেস এফিসিয়েন্সি, স্পেস কিভাবে কম কম স্পেস ইউজ করানো যায়, স্পেস অপটিমাইজেশন। তো ওই জিনিসগুলো একদম হারায় যায় নাই, এআই ফার্স্ট আর্কিটেকচারের মধ্যে ওই জিনিসগুলো একদম হারায় যায় নাই, কিন্তু ইম্পর্টেন্স চেঞ্জ হয়েছে। কেমন চেঞ্জ হয়েছে? আমরা অ্যাকচুয়ালি এখন টোকেনকে হাইয়েস্ট প্রায়োরিটি দিতেছি, কারণ এখানে কস্ট জড়িত, এখানে হচ্ছে টাইম ডিলে জড়িত, অনেক কিছু জড়িত এখানে। তো ওই জন্য আমরা হচ্ছে টোকেনের সবচেয়ে বেশি ইয়ে দিতেছি, প্রায়োরিটি দিতেছি। এবং আপনারা তো জানেন না হয়তো, টোকেনকে বলা হয় হচ্ছে আপনার কি বলে এআই কারেন্সি। তো আচ্ছা, জিনিসটা হচ্ছে কি, টোকেন তো আমরা জানি, কিন্তু টোকেন আসলে ক্যালকুলেট করে কিভাবে? ওপেন এআই এর একটা আর্টিকেল অনুযায়ী হচ্ছে আপনার 1 ওয়ার্ড অর ম্যাক্সিমাম 4 ক্যারেক্টারের হচ্ছে একটা টোকেন বলে। তো আমি যদি এখানে একটা লেখা দেখি, যেমন হোয়াটস অন ইউর ক্যালেন্ডার টুডে, সো হিয়ার 4 ওয়ার্ড ইজ ওয়ান টোকেন, সাথে যে এসটা আছে সেটা আরেকটা টোকেন, সো অন হচ্ছে আরেকটা টোকেন, সো টোটাল 8 টোকেন আছে এই জায়গার মধ্যে। তো আমরা হচ্ছে এইভাবে টোকেনটা ক্যালকুলেট করতে পারি। নট ম্যান্ডেটরি যে এইটা এক্সাক্ট হবে, কিন্তু ওদের আর্টিকেল অনুযায়ী হচ্ছে 4 ক্যারেক্টার এবং 1 ওয়ার্ডে হচ্ছে ওরা 1 টোকেন হিসেবে কাউন্ট করে। সো টোকেন অপটিমাইজেশনের কতগুলা স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজি অনুযায়ী প্রথমে যদি আমরা দেখি যে মেইন ব্যাপার যেটা, যেমন টোকেনটা মেইনলি আমরা তো প্রম্পট লিখি হচ্ছে ধরেন আপনার ধরেন 5 লাইনের বা 10 লাইনের একটা প্রম্পট লিখলাম, বা আরো বড় লাইনের প্রম্পট লিখলাম। প্রম্পটে যে টোকেনটা খরচ হয় তার চেয়ে বেশি খরচ হচ্ছে আপনার কনটেক্সটের ক্ষেত্রে। যখন আপনি মেইনলি যদি আপনি ক্লড ইউজ করে থাকেন, ক্লডে দেখবেন যে আপনার হচ্ছে একই চ্যাটের মধ্যে অনেক বেশিক্ষণ চ্যাট করতে পারবেন না আপনি। কারণ ক্লড যে স্ট্র্যাটেজিটা ইউজ করে সেটা হচ্ছে আপনার যে হোল চ্যাটটা আছে, ওই হোল চ্যাটটা হচ্ছে বারবার প্রত্যেকটা মেসেজের জন্য হচ্ছে হোল চ্যাটটাকে টোকেনাইজ করে তখন হচ্ছে আবার আপনার মডেলের কাছে পাঠায়। সেক্ষেত্রে যত আপনি বেশি চ্যাট করবেন তত হচ্ছে বারবার হচ্ছে বেশি বেশি করে, যেমন আপনি প্রথম চ্যাটের মধ্যে আপনার প্রথম চ্যাটটা শুরু গেল, দ্বিতীয় চ্যাটের মধ্যে হচ্ছে প্রথম চ্যাট দ্বিতীয় চ্যাট দুইটার হোল কনভারসেশন যাবে, তৃতীয় চ্যাটে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় হোল কনভারসেশন যাবে। তো যতই আপনি চ্যাট করতে থাকবেন আপনার কনটেক্সট তো বাড়তে থাকবে, এবং ওই হোল কনটেক্সটারে ওটা পেছনে পাঠাবে। সো এই কনটেক্সটটা যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে আমরা হচ্ছে 71% আমার টোকেন কাউন্ট কমাইতে পারি। তো সেটা কিভাবে কমাইতে পারি? আমরা হচ্ছে এটা হচ্ছে গ্রাফিফাই করতে পারি। যেমন গ্রাফিফাই করার জন্য আমরা গ্রাফিফাই আছে, তারপর হচ্ছে গ্রাফিতি আছে, বিভিন্ন টুল আছে যেটার মাধ্যমে হচ্ছে আমাদের যে কনটেক্সট আছে কনটেক্সটটাকে আমরা হচ্ছে একটা গ্রাফ হিসাবে দেখাইতে পারবো। এটা মেইনলি ইউজ করা হচ্ছে কেউ যদি প্লট কোড ইউজ করে থাকেন, তাহলে প্লট কোডিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার কোডিং কনটেক্সট গ্রাফিফিকেশন করার জন্য সেটা ইউজ করা হয়। ধরেন আপনার হচ্ছে 20,000 লাইনের একটা কোড আছে, তো 20,000 লাইনের কোড যদি থাকে আপনার, 20,000 লাইন না বলে আমি হচ্ছে 20,000 ওয়ার্ড বলি, তাহলে আবার ইজি হবে। 20,000 ওয়ার্ডের একটা কোড আছে, তো 20,000 ওয়ার্ডের কোডের মধ্যে আমি যদি 4 দিয়ে ভাগও দিই, হুম,
তাহলে হচ্ছে আপনার ধরেন টোকেন খরচ হলো আপনার 20,000 মধ্যে ধরেন আপনার 5,000 টোকেন খরচ হবে। 5,000 টোকেন খরচ হবে হচ্ছে আপনার জাস্ট এই কোডটা কনটেক্সট হিসেবে রেখে আপনি জাস্ট যদি একটা কোয়েশ্চেন করেন যে হচ্ছে এইখানে কি টোকেন অবজারভেশন করা হয়েছে এই কোডের মধ্যে, এই ধরনের যদি একটা কোয়েশ্চেন করেন আপনি, তাহলে হচ্ছে আপনার 5,000 টোকেন খরচ হবে। কিন্তু এই কনটেক্সটটা যদি হচ্ছে গ্রাফিফাই করা হয়তো বা হচ্ছে গ্রাফ হিসেবে দেখানো হয়তো, তাহলে কি হইতো, ধরেন আপনার কোড বেসের মধ্যে হচ্ছে 20টা ইয়ে আছে আপনার কি বলে ফাংশন আছে, তো প্রত্যেকটা ফাংশনকে হচ্ছে আপনার নোড হিসেবে ধরবে এবং প্রত্যেকটা নোডের জন্য একটা করে টোকেন খরচ হবে। হুম, তো কি হইলো, আপনার 20,000 লাইনের যে কনটেক্সটটা আছে কনটেক্সটটা হচ্ছে 20টা নোডে নিয়ে আসলো, 20টা নোড হিসেবে যে 20টা টোকেন খরচ হলো, এখানে আপনার হচ্ছে 2,000 টোকেন খরচ হতেছিল এবং 20টা নোড থেকে ও বের করবে কোন জায়গার জন্য আপনার কোশ্চেনটা করা হয়েছে এবং ওই নোডের মধ্যে যে যতটুকু কোড আছে আপনার ওইখানে ধরেন আপনার 1,000 কোড আছে, ওই 1,000-এর জন্য টোকেন খরচ হলো, 1,000 প্লাস 20 টোকেন আপনার খরচ হলো। বুঝতে পারছি? তো এইভাবে হচ্ছে ও আপনার যে কনটেক্সট হচ্ছে গ্রাফিফাই করার পরে এই গ্রাফ থেকে ও হচ্ছে খুঁজে বের করে কোনটা নিয়ে ওর কাজ করা লাগবে। তো এইভাবে হচ্ছে এখানে টোকেন খরচটা কমানো যায়। এটা হচ্ছে নর্মালি যারা হচ্ছে কোডেক্স অথবা হচ্ছে কি বলে প্লট কোড এগুলোতে কোড করেন, তারা হচ্ছে গ্রাফিফাই ইউজ করতে পারেন। গ্রাফিফাই এর গিটহাব রিপোতে যা হচ্ছে ইনস্টল করে নিলে হবে, ওরা সুন্দর একটা আপনার কোড বেসের একটা গ্রাফ তৈরি করে ওই গ্রাফ থেকে হচ্ছে ও কনটেক্সট নেয়, অথবা হচ্ছে আপনার যে সিস্টেমের মধ্যেও চাইলে ইউজ করতে পারেন আর কি। তারপরে মডেল রাউটিং এর ব্যাপারটা হচ্ছে আমি ওই দিন একটা মিম দেখতেছিলাম। ধরেন আহ, আপনি হচ্ছে আমি দেখতেছিলাম যেটা আর কি, যে নর্মালি আপনি সুন্দর হচ্ছে ক্লড ইউজ করে হচ্ছে সনেট 4.6 যেটা আছে এটা দিয়ে আপনি সুন্দর চ্যাট করতেছেন, কিন্তু আপনি অপাস 4.8 দিয়ে একটা ইয়ে দিয়েছেন, সাথে সাথে হচ্ছে আপনার টোকেন গায়েব হয়ে গেছে, শেষ হয়ে গেছে, টোকেন শেষ হয়ে গেছে। তো এই যে জিনিসটা মডেল ইউজ করার যে জিনিসটা, আপনি কিন্তু সিম্পল যে ব্যাপারটা এটা কিন্তু আপনি চাইলে হচ্ছে মানে ইয়েতে করতে পারেন, আপনার সিম্পল যে একটা মডেল দিয়ে করতে পারেন বা জাস্ট হচ্ছে স্মল একটা মডেল দিয়ে করতে পারেন, সেটার জন্য তো আপনার লার্জ মডেল দরকার নাই। তো এখানে যদি আপনি লার্জ মডেল ইউজ করেন, তাহলে আপনার হচ্ছে কি বলে শুধু শুধু টোকেন খরচ হইতেছে। আমি আরেকটা জিনিস দেখাই, ওই দিন এক ভাইয়ের একটা পোস্ট দেখতেছিলাম আমি, সেটা আমি দেখাই। আচ্ছা, এই যে পোস্টটা দেখা যাইতেছে কি, এই একটা পোস্ট দেখছিলাম আমি, যেটার মধ্যে দেখাইতেছিল যে কারা হচ্ছে গরিব খ্যাত কারা আছে, গরিব খ্যাতরা হচ্ছে আপনার আহ, একটা ফোল্ডারের মধ্যে যায় জাস্ট ক্লিক করে তারপরে রিনেম করে, আর যারা হচ্ছে বড় লোক স্মার্ট তারা হচ্ছে প্লটের মধ্যে যায় বলে যে এই হচ্ছে আমার পাথ, এখানে যাও, এখানে যায় হচ্ছে এটাকে রিনেম করে দাও। তো জিনিসটা আমার খুব বেশি মানে রিলেভেন্ট লাগছে, কারণ আপনি যখন একটা ভাইব কোডার, আপনি কি করতেছেন, জাস্ট একটা লিঙ্ক চেঞ্জ করা লাগবে, এই জন্য হচ্ছে আপনি 10 লাইনের একটা প্রম্পট লিখতেছেন যে আমার হচ্ছে এই লিঙ্কটা চেঞ্জ করে দাও, আমার হচ্ছে একটা কি বলে আমার ওয়েবসাইটের হচ্ছে নাম চেঞ্জ করা লাগবে, লোগো চেঞ্জ করা লাগবে, সেজন্য আপনি হচ্ছে 10 লাইনের একটা কোড লিখতেছেন, এটা করে দাও। ও ব্যাকএন্ডে হচ্ছে অপাস 4.8 এর মতো বড় একটা মডেল ইউজ করতেছে। তো এই যে আপনার কি বলে এটাকে, এই যে অপচয়, হুম, এটা তো দরকার নাই। আপনার তো জাস্ট বেসিক জিনিসগুলো যেগুলো হচ্ছে আপনি হাতে করতে পারেন এগুলো হাতে করতে পারেন। যা যাক, এটা মেইনলি টপিক ছিল না, টপিক হচ্ছে আপনার সিস্টেমে কিভাবে ইউজ করবেন। আপনার ধরেন আপনার সিস্টেম এআই ফার্স্ট সিস্টেম, এই সিস্টেমের মধ্যে হচ্ছে আপনার কোনো একটা কাজ, যে কাজটা হচ্ছে ও স্মল একটা মডেল দিয়ে করতে পারে, এটা শুধুমাত্র স্মল মডেলে আপনার ট্রান্সফার করে দিল, আর যেটা হচ্ছে বড় মডেল বা বেশি রিজনিং এর দরকার হয় ওই জায়গাটা হচ্ছে বড় কোনো মডেল ট্রান্সফার করে দিল, এটা হচ্ছে মডেল রাউটিং এর কাজ। তো অনেকগুলো মডেল রাউটার আছে যারা হচ্ছে রাউট করে করে, বা ওপেন রাউটার আছে, ওপেন রাউটার আপনারা জানেন কিনা। ওপেন রাউটারে জাস্ট হচ্ছে আপনার সবগুলা মডেলের অ্যাক্সেস আছে, আপনি জাস্ট কানেক্ট করে দিলেন, ও হচ্ছে কখন কোনটা লাগবে সেটা জাস্ট ওটা বলে দিলে ওই মডেলের মধ্যে হচ্ছে আপনার কুয়েরিটা ট্রান্সফার করে দেয়। সো মডেল রাউটিং করা লাগবে, যেটার মাধ্যমে হচ্ছে টোকেনের খরচ এবং সব ধরনের খরচ আপনি বাঁচাইতে পারেন। তারপরে প্রম্পট ক্যাশিং হচ্ছে আপনার অ্যানথ্রপিকের নিজস্ব প্রম্পট ক্যাশিং আছে। তারপরে হচ্ছে ওপেন এআই এর হচ্ছে নিজস্ব প্রম্পট ক্যাশিং আছে। প্রম্পট ক্যাশিং এর মাধ্যমে হচ্ছে আপনি কি বলে হ্যাসেলটা কমাইতে পারেন অথবা টোকেনের খরচটা বাঁচাইতে পারেন আর কি। তারপর হচ্ছে আপনার এই যে স্টিম আর্লি স্টপ,
ধরেন আপনি একটা কোশ্চেন করছেন, কোশ্চেনের আনসার অলরেডি পেয়ে গেছি, ইউজার স্যাটিসফাইড, তারপর হচ্ছে আপনার কোশ্চেনের রিজনিং চলতে আছে, আরো বেটার আনসার কিভাবে দেওয়া যায় চলতে আছে, এটা হচ্ছে আপনার স্টপ করতে হবে। তাহলে হচ্ছে আপনার অপটিমাইজেশন বাড়ানো যাবে। যেমন আমি অনেক সময় দেখছি যে আপনার ওরা কিন্তু এআই মডেল গুলো কেন যেন বিল্ড করা হয়েছে এভাবে, আপনি যখন হচ্ছে কোনো একটা কোশ্চেন করবেন, ও দরকার নাই জাস্ট ইয়েস নো দিয়ে আনসার দিতে পারে, কিন্তু ও হচ্ছে বাড়ায় আনসার দিবে। তো আপনাকে হচ্ছে ওইভাবে জিনিসটা হ্যান্ডেল করা লাগবে যেন হচ্ছে ও টু দা পয়েন্ট অ্যান্সার দেয়। যেখানে হচ্ছে বাড়ায় একটা প্যারাগ্রাফ লেখা দরকার সেখানে প্যারাগ্রাফ লেখে, যেখানে হচ্ছে টু দা পয়েন্ট অ্যান্সার দেওয়া দরকার সেখানে টু দা পয়েন্ট অ্যান্সার দেয়। তারপর হচ্ছে কনটেক্সট উইন্ডো সামারাইজ করা, যে ব্যাপারটা বলছি সেম, গ্রাফিথিয়া অথবা গ্রাফিফাই দিয়ে হচ্ছে কনটেক্সট উইন্ডোকে সামারাইজ করা যায়, অথবা আরো অন্যান্য টুল আছে যেগুলো দিয়ে হচ্ছে কনটেক্সট উইন্ডোকে সামারাইজ করে তারপর হচ্ছে পাঠানো যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনার টোকেন খরচটা কমে যায়। তারপরে প্রম্পট কম্প্রেস করা, প্রম্পট কম্প্রেস করার জন্য এলএলএম, লিঙ্গিও আছে, তারপরে হচ্ছে আরো কতগুলো টুল আছে যেগুলো দিয়ে হচ্ছে আপনি প্রম্পট গুলো কম্প্রেস করতে পারেন। তারপর হচ্ছে রিকোয়েস্ট প্যাচিং আছে, আপনার একটা কোয়েরি করা হয়েছে, এই কোয়েরি হচ্ছে ব্যাচ ব্যাচ আকারে ছোট ছোট আকারে হচ্ছে কোয়েরি গুলোকে ভাগ করে তারপর হচ্ছে আপনি দিলেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকুরেসিও বাড়বে, প্লাস হচ্ছে আপনার টোকেন খরচটা কমে আসবে। তারপর সিমেন্টিক ক্যাশের ক্ষেত্রে আপনারা তো যারা হচ্ছে ডেভেলপমেন্ট করতেছেন তারা অবশ্যই রেডিস এর সাথে পরিচয় আছে। এই ধরনের আরো টুল আছে, এআই আসার পর আরো অনেকগুলো টুল আসছে যেগুলো হচ্ছে সিমেন্টিক ক্যাশ করে। সো সিমেন্টিক ক্যাশের ব্যাপারটা শুধুমাত্র আপনাদের র্যামের যে ব্যাপারটা, যেমন কম্পিউটার যখন একটা কাজ দেন, সে হচ্ছে ডিরেক্টলি আপনার ডেটা হচ্ছে হার্ডওয়্যার থেকে ইয়ে থেকে নামিয়ে সে কি বলে স্টোরেজ থেকে নামিয়ে সে হচ্ছে র্যাম এর মধ্যে যে ডেটাগুলো আছে রিপিটেডলি ইউজ করা লাগে, এই জিনিসগুলো হচ্ছে র্যাম থেকে নিয়ে নিতেছে। সেম ভাবে হচ্ছে আপনার ডিরেক্টলি ডেটাবেস থেকে নামিয়ে ও হচ্ছে আপনার রেডিস নামের যে ক্যাশ ডেটাবেসটা আছে ওখান থেকে জাস্ট নিয়ে নিতেছে। এরকম হচ্ছে রেডিস এর কনসেপ্টটা। যারা জানেন তারা তো জানেন, নতুন যারা আছেন জাস্ট বেসিক ইউজ করতে পারেন আর কি চাইলে। এই হচ্ছে ব্যাপার। আমরা আবার চাইলে হচ্ছে আমাদের কষ্ট কমানোর জন্য আমরা যে অলামা ইউজ করে হচ্ছে লোকাল এখানে নর্মাল যে কোয়েরি গুলো আছে অথবা হচ্ছে রিজনিং এর যে ব্যাপারগুলো আছে ব্যাপারগুলো হচ্ছে আপনার লোকাল এলএম দিয়ে করবে। যখন হচ্ছে কোনো কমপ্লেক্স আনসার দেওয়া লাগবে তখন হয়তো বড় কোনো মডেলের কাছে যাবে। তো এরকম মডেল রাউটিং যখন করি তখন আমরা সেই কাজগুলো করতে পারি। হুম। আর টোকেনের ব্যাপারটা হচ্ছে ও অলওয়েজ মনিটর করবে যে কতগুলো টোকেন খরচ হইতেছে, কতগুলো টোকেন আছে, তারপর হচ্ছে কোনো এক্সট্রা টোকেন খরচ হয়েছে কিনা, এই কাজগুলো হচ্ছে টোকেনমি করে থাকে। তো এই হচ্ছে বেসিক। আমি জাস্ট একটা কম্পারিজন দেখাবো, কম্পারিজন বলতে এটা ওরকম কিছু না, জাস্ট একটা হাইপোথেটিক ব্যাপার, যেমন হচ্ছে হাইপোথেসিস, সরি। জিনিসটা হচ্ছে ধরেন আপনার আমি যেই এগুলা দিলাম, ইনফরমেশন গুলা দিলাম, যেমন ফ্রম ক্যাশিং এর ক্ষেত্রে হচ্ছে 90% পর্যন্ত, আপ টু 90% স্মাইল, ওকে, আপ টু 90% পর্যন্ত হচ্ছে আপনি কস্ট রিডিউস করতে পারেন ফ্রম ক্যাশিং এর মাধ্যমে। এটা হচ্ছে ওপেন এর একটা ফ্রম ক্যাশিং ডকুমেন্টেশনে বলা হয়েছে। তারপরে সিগমেন্টিক রিট্রিভালের মাধ্যমে হচ্ছে আপনি 68% রিডাকশন করতে পারেন। সেটা হচ্ছে একটা রিসার্চ পেপার যে প্রমাণিত। তো এই আহ, যেই রেফারেন্স গুলো আছে এটার উপর বেস করে আমি যদি হচ্ছে আপনার জাস্ট ক্যালকুলেট করি আর টোকেন অপটিমাইজেশনের রেজাল্টটা, তাহলে আমি দেখতে পাবো যে প্রায় 94% পর্যন্ত হচ্ছে টোকেন সেভ করা পসিবল। আমরা তো কখনো আসলে অ্যাকচুয়াল এক্সাক্ট বলতে পারবো না, কারণ সিস্টেমের অনেক এনভায়রনমেন্ট অনেক কিছুর উপর বেস করে হচ্ছে আপনার টোকেন ক্যালকুলেট করা হয়, এবং হচ্ছে আহ, ওই সময়ের সিচুয়েশন উপর বেস করে হচ্ছে আপনার বেশি টোকেন কম টোকেন লাগে। তো আমরা যদি হাইপোথিসিস অনুযায়ী বলি তাহলে আমরা 96% পর্যন্ত আমরা হচ্ছে টোকেন খরচ কমাইতে পারি যদি আমরা টোকেন অপটিমাইজেশন করি। সো আমাদের কস্ট কমবে, মানে আমরা হচ্ছে উম, বেশি সময় ধরে বেশি ভালো সার্ভিস দিতে পারবো কাস্টমারকে, সে অনুযায়ী হচ্ছে আমরা কি বলে ওইটাই আমাদের কম কস্ট কমানোর জন্য আমাদের টোকেন অপটিমাইজেশন দরকার আর কি। দেখ, তারপরের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে অ্যাজেন্টিক ম্যাচুরিটি মডেল। এই মডেলটার ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা নর্মালি যেই কাজগুলো আমরা বাইট কোডাররা করি সেটা হচ্ছে মেইনলি ইনফরমেশন রিট্রাইভাল এজেন্ট, সেটা এটা, এবং সে হচ্ছে কোনো একটা ইনফরমেশন দিবে, ও হচ্ছে জাস্ট রিট্রাইভাল করে দিবে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি স্যার, ক্যান ইউ গিভ মি লাইক 10 minutes? আমি ইন মিটিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা লেভেল ওয়ানে জাস্ট এই জিনিসটা বানাই, যেটা হচ্ছে অনেকেই হয়তো বানাইছে আর কি। তারপরে আমাদের যেমন এক্সপিরিয়েন্স চেঞ্জ করে, তারপরে কি বলে রান টাইম বিভিন্ন ইমপ্রুভমেন্টের মাধ্যমে আমরা হচ্ছে ফুল লেভেল ম্যাচুরিটি পর্যন্ত যাইতে পারি, যেটা হচ্ছে একটা মাল্টি এজেন্টিক ওয়ার্কফ্লো
অর্কেস্ট্রেশন বিল্ড করবো, যেটার মাধ্যমে হচ্ছে একটা ইউজারকে হচ্ছে একটা আপনার কি বলে এন্টারপ্রাইজ লেভেলের একটা অ্যাপ্লিকেশনের এক্সপিরিয়েন্স দিবে। আমি সাজেস্ট করবো এই মডেলটা হচ্ছে আপনারা, আমি লিঙ্কটা দিয়ে দিব, লিঙ্ক থেকে যা হচ্ছে দেখে আসবেন। খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো নলেজ পাবেন কিভাবে হচ্ছে আপনার একটা বেসিক এমভিপি রে আপনি হচ্ছে প্রোডাকশন টু এন্টারপ্রাইজ লেভেলের একটা অ্যাপ্লিকেশন বিল্ড করবেন। সো আমি এটা ডিপে যাচ্ছি না, হ্যাঁ। আরো কিছু ব্যাপার আছে, যেমন রিস্ক ফেলিওর মোড অন এআই ফার্স্ট অ্যাপ্লিকেশন। আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি হচ্ছে প্রম্পট ইনজেকশন হইতেছে কিনা। এটা গার্ডিং এ যেমন যেমন বলছিলাম যে আপনার এলএলএম এ গার্ড আছে, ওইটার মাধ্যমে হচ্ছে আপনি এই জিনিসগুলো হ্যান্ডেল করবেন। তারপর টোকেন কস্ট ট্রায়াল হইতেছে কিনা। অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটা কোশ্চেন করছে, এই কোশ্চেন হচ্ছে লুপের মধ্যে পড়ে গেছে, ঘুরতে গেছে ঘুরতে গেছে, এবং হচ্ছে আপনার কি বলে টোকেন খরচ হচ্ছে। এবং টোকেন যতক্ষণ পর্যন্ত আপনার লিমিট আউট না হইতেছে ততক্ষণ পর্যন্ত আপনার টোকেন খরচ হইতেছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে মাথায় রাখা লাগবে। ডাটা লিকেজ তো আছেই, তারপর হচ্ছে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন খুব বেশি, আমি যেটা বলছিলাম শিফট হয়েছে। আগে যে জিনিসটা ছিল যে আপনার হচ্ছে সিস্টেম ডাউন হয়ে গেছে, না, সিস্টেম ডাউন হওয়া লাগে না এখন। আপনি হচ্ছে চাইছেন একটা ইনফরমেশন, ও রং ইনফরমেশন দিচ্ছে, আপনার ধরেন একটা মেডিকেল সিস্টেম বানাইছেন আপনি, সেটা যদি কোনো একটা রং ইনফরমেশন দেয় সেক্ষেত্রে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। তো হ্যালুসিনেশনের যে ব্যাপারটা দেখা লাগবে, এজেন্ট লুপ, এই যে টাইম আউট হয়ে যায় যে ব্যাপারটা বললাম। তারপর হচ্ছে সাইলেন্ট কোয়ালিটি রিগ্রেশন, যে আপনি হচ্ছে প্রথম প্রথম সুন্দর ইউজ করতেছেন, যখন আপনার ইউজার বাড়তেছে, ইউজার বাড়ার সাথে 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 হচ্ছে আপনার ইয়ে হইতেছে, কি বলে আহ, আপনার হচ্ছে লেটেন্সি হইতেছে, তারপর হচ্ছে আপনার এফিসিয়েন্সি কমতেছে, তারপর একুরেসি কমতেছে। অনেক সময় দেখা যায় যে আপনার নতুন একটা মডেল আসছে কিন্তু আপনি আপডেট করেন নাই আপনার সিস্টেম নতুন মডেল থেকে ডাটা নিতেছে না, সেই আগের মডেল থেকে ডাটা নিতেছে। আপনার হয়তো টোকেন খরচ কম হইতেছে কিন্তু আপনার হচ্ছে একদম অ্যাকুরেট রেজাল্ট আপনি দিতে পারতেছেন না। আবার অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে নতুন মডেল আসছে, নতুন মডেল আপনাকে ভালো রেজাল্ট দিতেছে না, ভালো রেজাল্ট দিতেছে আপনার পুরাতন যে মডেলটা ছিল সেটা বেশি এফিসিয়েন্ট। তো এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা অবশ্যই খেয়াল রাখা লাগবে, হ্যাঁ। এই জিনিসগুলো হচ্ছে রিস্ক ফেলার। তো সামারি যদি করি, আমি সামারি ব্যাপারটা হচ্ছে আমরা সিস্টেম আর্কিটেকচার সম্পর্কে জানলাম, আমরা দেখলাম এমসিপি সার্ভার কিভাবে কাজ করতেছে, আমরা এখানে হচ্ছে মাস্টার এজেন্ট সম্পর্কে জানলাম, এজেন্টের মধ্যে হচ্ছে মাল্টি এজেন্ট সিস্টেম কিভাবে কাজ করে, মাল্টি এজেন্ট সিস্টেমের মধ্যে হচ্ছে স্কিল থাকে, তারপরে হচ্ছে টুল ইউজ করতে পারে এমসিপি সার্ভার ইউজ করে। তারপরে হচ্ছে আমরা 5টা লেয়ার সম্পর্কে জানলাম, 5টা লেয়ারের মধ্যে হচ্ছে কোথায় কোন টুল গুলা ইউজ করা হয়, এই জিনিসগুলো জানলাম। তারপর হচ্ছে আমাদের মডার্ন ডেভেলপমেন্ট সিস্টেম থেকে এআই ফার্স্ট ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে শিফট হয়েছে, এই জিনিসগুলো জানলাম। তারপরে হচ্ছে আমরা হচ্ছে একটা ম্যাচুরিটি মডেল দেখলাম, ম্যাচুরিটি মডেলটা যদিও একটু ভালোভাবে দেখে নেবেন লিঙ্কের মধ্যে সেটা, তাহলে আর বেটার হবে আর কি। মেইনলি যদি আমি আবার একটু যাবো কি এখানে, আপনার সিস্টেম একটা রিট্রাইভাল এজেন্ট বানালেন, যেটা হচ্ছে আপনার কি বলে এটা এলএলএম থেকে ডাটা নিয়ে আসে, জাস্ট নিয়ে এসে দেখায় বেসিক। তারপর ডোমেন স্পেসিফিক এজেন্ট ওয়ার্কফ্লো, তারপর হচ্ছে এজেন্টের একটা হাত পা আসলো, ও হচ্ছে কাজ করতে পারে, ও হচ্ছে স্পেসিফিক কোন একটা কাজ করতে পারে। তারপরে যেন ক্রস ডোমেন এজেন্টিক ওয়ার্কফ্লো, যেমন ও এখন স্কিল বেসড বিভিন্ন ডোমেইনে যে হচ্ছে কাজ করতে পারে। তারপর মাল্টি এজেন্ট ওয়ার্কফ্লো অর্কেস্ট্রেশন, অর্কেস্ট্রেশন হচ্ছে কি এখন একটা মাস্টার এজেন্ট আছে, ও হচ্ছে কাজ অ্যাসাইন করে দিতে পারে। তো এটা হচ্ছে হাই লেভেলে বললাম, আপনারা যে জিনিসগুলো আবার একটু দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন আর কি মেইনলি হচ্ছে একটা এজেন্টিক ম্যাচুরিটি কিভাবে আসে, একটা এজেন্টের ম্যাচুরিটি কিভাবে আসে। মেইনলি হচ্ছে আপনি যখন একটা এআই ফার্স্ট অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, আপনার এজেন্টরা কতটা এফিশিয়েন্ট কাজ করতেছে, কতটা ম্যাচিওর ভাবে কাজ করতেছে, ওইটা অ্যাকচুয়ালি আপনার ফাইনাল আউটপুট হিসেবে দেখা যাবে। তো নাও হোয়ার টু স্টার্ট। সো জাস্ট যদি বলি, আমি প্রোটোটাইপের ক্ষেত্রে আপনার লাভাবেল দিয়ে স্টার্ট করলেন, সুপারবেস দিয়ে হচ্ছে ডিবি স্টার্ট করলেন, ওপেন এর এপিআই গুলা কল করলেন, ভার্সালে অ্যাপ্লাই করে দিলেন, আপনার প্রোটোটাইপের জন্য ফাইন। আপনি হয়তো অলরেডি করে ফেলছেন আপনি এই কম্পিটিশনের জন্য। প্রোডাকশন ইন উইক, প্রোডাকশন যদি করতে চান, আপনার স্মল একটা টিম থাকে, আপনার অবশ্যই হচ্ছে নেক্সট বা ফার্স্ট এপিআই এই ধরনের নলেজ থাকতে পারে, অথবা এখন হচ্ছে লাভাবেল যথেষ্ট ম্যাচিওর, আপনারা বলেই মোটামুটি প্রোডাকশন রেডি একটা অ্যাপ্লিকেশন রেডি করে বলতে পারবেন। হুম। যদি আপনার এজেন্টিক কোনো কিছু অ্যাড করা লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনি ল্যাংচিন অথবা হচ্ছে এলএলএম ইনটেক্স এই ধরনের ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করতে পারেন, যেটার মাধ্যমে হচ্ছে আপনি একটা এজেন্ট বিল করবেন আপনার অ্যাপ্লিকেশনটার জন্য। ফ্রন্ট এন্ড হয়তো আপনার অ্যাভেলেবল থাকলো, কিন্তু এজেন্টটা হচ্ছে আপনার নিজের মতো করে হচ্ছে ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি বিল করবেন। আর রেডিস হচ্ছে ক্যাশিং এর জন্য দিয়ে দিবেন, আর এমসিপি টুল যদি ইউজ করতে চান আপনার হচ্ছে কি বলে টুল কানেকশনের জন্য। এই জিনিসগুলো ইউজ করলে আপনি হচ্ছে একটা প্রোডাকশন রেডি একটা অ্যাপ্লিকেশন রেডি করতে পারবেন। শুধু ফ্রন্ট এন্ড দিয়ে বা এপিআই র্যাপার দিয়ে কখনো একটা প্রোডাকশন রেডি অ্যাপ্লিকেশন রেডি হয় না।
যদি রেডি করেনও, বললামই তো যে বিল করবেন আপনি থাকতে পারবেন, কিন্তু যখন হচ্ছে বিজনেসে যাবেন তখন এটা ফল করবে। এবং এন্টারপ্রাইজ এজেন্টিক করতে গেলে সেখানে অবশ্যই আপনাকে একটা ইঞ্জিনিয়ারিং টিম লাগবে, যেটার মাধ্যমে হচ্ছে আপনি 5 লেয়ার আর্কিটেকচার ফলো করবেন, মাল্টি এজেন্ট অর্কেস্ট্রেশন ফলো করবেন, প্রম্পট ক্যাশিং করবেন, র্যাগ ইউজ করবেন, হ্যাঁ, এবং ফুল একটা অডিট এবং সিকিউরিটি নিয়ে একটা হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলের এজেন্টিক অ্যাপ্লিকেশন আপনি বিল করবেন। সো তো আপনি তো বাইক কোডার, আপনার এই জিনিসগুলো জেনে লাভ কি হলো? লাভ হচ্ছে আপনি যখন এখন একটা প্রম্পট করবেন, আপনি কখনোই বলবেন না আমার জন্য একটা নেটফ্লিক্স বানায় দাও, আপনি বলবেন যে আমার জন্য একটা এমসিপি সার্ভার বানায় দাও, আমার জন্য একটা এজেন্ট বানায় দাও, আমার জন্য একটা স্কিল রেডি করো, ও এই কাজগুলো করতে পারবে। আপনি ভেতরের আর্কিটেকচারটা বুঝেন, এইভাবে যদি বুঝায়া বলেন, ওই জিনিসটা ওইভাবে বিল্ড করবে। আর না হয় জাস্ট একটা ফ্রন্ট এন্ড বানায় দিবে এবং হচ্ছে আপনার এপিআই কানেক্ট করে দিবে। সো আমি যদি এখন বলি বাইক কোডের জন্য, যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে আপনি যদি সিস্টেম আর্কিটেকচার জানেন এবং লাভাবল ইউজ করতে চান, লাভাবল দিয়ে ভালো কাজ করতে পারবেন। অল্টারনেটিভলি আপনি লাভাবলের যেই প্রজেক্টটা আপনি করছেন অলরেডি, এই প্রজেক্টটা যদি আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করে হচ্ছে ক্লাউড কোড আছে, ওপেন ফ্লো আছে, ওপেন কোড আছে, ওপেন কোডের চ্যানেল আপনার হচ্ছে ওপেন সোর্স এটা, এটার মধ্যে আপনি যে কোনো ধরনের যদি আপনার এপিআই কি থাকে, আপনার ওপেন ওপেন এআই, তারপর হচ্ছে ক্লাউড এবং জেমিনি এপিআই কোড থাকে, সেই অনুযায়ী হচ্ছে আপনি সেম ভাবে ক্লাউড কোডের মতো ইউজ করতে পারেন টাকা ছাড়া। তারপর হচ্ছে আপনার কোডেক্স আছে, এই জিনিসগুলোতে যদি আপনি সঠিকভাবে প্রম্পট দিতে পারবেন, ও আপনারা একদম প্রোডাকশনারি অ্যাপ্লিকেশন রেডি করে দিবে। সেক্ষেত্রে আপনি যদি অবশ্যই প্রোগ্রামিং জানেন, তাহলে হচ্ছে আপনি ভেরিফাই করতে পারবেন, অথবা হচ্ছে যে প্রোগ্রামিং জানে কেউ একজন নিয়ে জাস্ট আপনি কোডটা রিভিউ করে নিলেই জানাফ। তো আমি যে জিনিসগুলো বললাম, যেমন এমসিপি সার্ভারের কথা বললাম, এজেন্টের কথা বললাম, অর্কেস্ট্রেশনের কথা বললাম, আপনার কি বলে, তো এই জিনিসগুলো হচ্ছে ক্লড কোড, কোডেক্স, এই জিনিস, এই কোডেক্স এগুলোতে প্রম্পট করার মাধ্যমে বানানো পসিবল, যদি আপনি জিনিসগুলো নলেজ নলেজ রাখেন, তাহলে সিস্টেম ডিজাইন এবং সিস্টেম আর্কিটেকচার নলেজ রাখেন, তাহলে তখন আপনার দায়িত্ব হবে আপনি হচ্ছে এই জিনিসগুলো সম্পর্কে জানবেন, শিখবেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে এআই আসার কারণে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যান নাই, আপনি ডেভেলপার হয়ে যান নাই, আপনি কোডার হয়ে যান নাই, কিন্তু এআই যে কাজটা করছে সেটা হচ্ছে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যাওয়ার জার্নি, আপনার কোডার হয়ে যাওয়ার জার্নিটাকে ইজি করছে। আপনি যদি সিস্টেম ডিজাইন, সিস্টেম আর্কিটেকচার, বেসিক ডেভেলপমেন্ট নলেজ, এই নলেজগুলো যদি শিখেন, ও আপনার জন্য টেকনিক্যাল কাজগুলো করে দিবে, এবং সেটা জাস্ট আপনি রিভিউ করবেন, রিভিউ করে হচ্ছে আপনি ডেভেলপমেন্টে যাবেন। সো এই ছিল আজকের মতো। আশা করি সিস্টেম আর্কিটেকচার, এআই ফার্স্ট সিস্টেম আর্কিটেকচারের কিছুটা হলেও ধারণা দিতে পারছি। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আসলে বলতে পারেন। জি, ফাহিম আল রাশুদ ভাই, আপনার একটা কোশ্চেন ছিল, তো ভাইয়াকে এখন কোশ্চেনটা করেন। আছেন আপনি? আচ্ছা, উনি মেবি চলে গেছে। কারো কোনো কোশ্চেন থাকলে করেন, আদারওয়াইজ আমরা সেশনটা ক্লোজ করে দিচ্ছি। ভাইয়া, কারো মনে হয় কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ঠিক আছে তাহলে তো। আচ্ছা, নো কোয়েরিজ ফ্রম মাই এন্ড, দ্যাটস গ্রেট। তো এই হচ্ছে ব্যাপার, জাস্ট হচ্ছে সিস্টেম আর্কিটেকচার এবং সিস্টেম ডিজাইন সম্পর্কে ভালো একটা নলেজ থাকলে আপনি আগের থেকে বেটার সফটওয়্যার ডেভেলপমেন্ট, এআই ফার্স্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবেন। তো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।